আজকের বয়লার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কোর্সের এই ক্লাসে আমরা আরও কিছু কম্পোনেন্ট সম্বন্ধে আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম আমাদের এই স্লাইডে দেখতে পাচ্ছি ব্লো ডাউন ভালভ বা ব্লো অফ কক। আমরা যখন বয়লারের মধ্যে পানিকে স্টিমে রূপান্তরিত করার জন্য হিটিং করব, তখন এই উত্তপ্ত হওয়ার কারণে বয়লারের পানির মধ্যে থাকা যে সকল অপদ্রব্য আছে বা যে সকল কন্টেন্টগুলো আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকতে পারে বা অন্যান্য যে কোনো পদার্থ থাকতে পারে, সেটা সিলিকা হতে পারে, ছোটো ছোটো ক্ষুদ্র পাথর হতে পারে, তারপরে বালি হতে পারে। সেগুলো যেহেতু বয়লারের মধ্যে প্রবেশ করে পানির মাধ্যমে, তো সেই ক্ষেত্রে ওই পদার্থগুলোকে আমি বের করে দেওয়ার জন্য এই ধরনের ব্লো ডাউন ভালভ ব্যবহার করব। এখন কথা আসতে পারে যে সেগুলা কেন বের করব বা ওগুলা বয়লারের ভিতরে প্রবেশ করতেছে কেন। আমরা যখন বয়লারের পানিকে ট্রিটমেন্ট করি, তখন এই ট্রিটমেন্টের মাধ্যমে বয়লারের পানির মধ্যে থেকে কিছু অপদ্রব্য বের করে দিতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা যখন পানি ট্রিটমেন্ট করব, তখন পানি ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করব। সেই ক্ষেত্রে ডাব্লিউটিপি ব্যবহার করতে পারি, আরও প্ল্যান্ট ব্যবহার করতে পারি, তারপরে সেগমেন্টেশন ট্যাঙ্কের মাধ্যমে আমরা করতে পারি, এগুলাকে ফিল্টারেশন করে নিতে পারি। এরকম বিভিন্ন ওয়ে আছে, সেই ওয়েগুলো ব্যবহার করে আমরা পানিকে ট্রিটমেন্ট করব। কিন্তু পানি ট্রিটমেন্ট হওয়ার পরেও পানির মধ্যে বেশ কিছু টিডিএস থেকে যাবে। টিডিএস কি? টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড। টিডিএস সম্বন্ধে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে টিডিএস অর্থাৎ টোটাল ডিজলভ সলিড, মানে পানির মধ্যে ডিজলভ সলিড বা শক্ত পদার্থ বা কঠিন পদার্থ যেগুলা দ্রবীভূত অবস্থায় থাকবে সেগুলোকে টিডিএস বলা হয়। তো এই টোটাল ডিজলভ সলিডগুলো যখন পানির মাধ্যমে আমাদের বয়লারের মধ্যে প্রবেশ করবে, কারণ আপনি যত আপনার পানিকে ট্রিটমেন্টই করেন না কেন, টোটাল ডিজলভ সলিড বা টিডিএস সামান্য পরিমাণে থাকবেই সেই পানিতে। আর যখন সেই পানিতে টিডিএস থাকবে না, সেটা একেবারে ডিস্টিল ওয়াটার হয়ে যাবে। ডিস্টিল ওয়াটার আমরা বয়লারে ব্যবহার করতে পারবো না। তো যখন আমরা সামান্য পরিমাণে টিডিএস যুক্ত পানিও বয়লারের মধ্যে প্রবেশ করব, তখন এই সামান্য পরিমাণ টিডিএসটাই আস্তে 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 অনেক বেশি হতে থাকবে। কিভাবে বেশি হবে? যেহেতু আমার বয়লারের পানিতে কন্টিনিউয়াসলি পানিকে স্টিমে রূপান্তরিত করে স্টিম বাইরে বের করে ফেলা হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার পানির মধ্যে থাকা যে টিডিএসগুলো আছে, অর্থাৎ আয়রন, তারপর বিভিন্ন ধরনের মিনারেল, বিভিন্ন ধরনের খনিজ, এগুলা যেহেতু পানির মধ্যে দিয়ে আমার বয়লারের ভিতরে প্রবেশ করলো, করার পরে এইগুলো স্টিমের সাথে রূপ মানে হতে পারবে না, বয়লারের বাইরে চলে আসতে পারবে না। আবার এগুলো অন্য কোনো উপায় হয়েও বের হতে পারবে না। সেই ক্ষেত্রে কী হবে? বয়লারের মধ্যে জমা থেকে যাবে। তো আপনি যখন একটা বড় বয়লারের মধ্যে কন্টিনিউয়াসলি পানি প্রবেশ করাচ্ছেন, আর সেই পানিগুলা স্টিমে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আর যেইগুলো অপদ্রব্য থাকতেছে অর্থাৎ টিডিএস যেগুলো থাকতেছে, সেইগুলা বয়লারের মধ্যে জমা হচ্ছে। এরকম 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা পরে দেখা যাবে যে বয়লারের মধ্যে টিডিএস এর পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। কারণ এগুলা তো জমা হচ্ছে, এগুলা বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। সেই ক্ষেত্রে যদি এগুলা অনেক পরিমাণে জমা হতে থাকে, আস্তে 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 এগুলার ঘনত্ব বাড়তে থাকবে। যখন ঘনত্ব বাড়বে, তখন এগুলা কি হবে? এগুলা বয়লারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা শুরু করবে। যেমন আপনি যদি 1 গ্লাস পানি নেন, পানি নেওয়ার পরে সেই পানির মধ্যে সামান্য কয়েক দানা চিনি আপনি এর ভিতরে দিয়ে মিশিয়ে ফেলেন, তাহলে কি হবে? আপনি বুঝতে পারবেন না যে এর মধ্যে কতটুকু চিনি দেওয়া আছে অথবা আদৌ চিনি দেওয়া হয়েছে কিনা। কিন্তু আপনি 1 গ্লাস পানির মধ্যে যদি 2 চা চামচ, 3 চা চামচ চিনি গুলিয়ে ফেলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পানির যে মিষ্টতা এটা বৃদ্ধি পাচ্ছে। এবং এরপরে আরও যদি চিনি আপনি বেশি মিশান এর ভিতরে, তাহলে দেখবেন যে এই পানির চিনির পরিমাণ বেশি হওয়ার কারণে মিষ্টতা আরও বেশি হয়ে যাচ্ছে। একসময় এভাবে পানির মধ্যে চিনি দিতে দিতে দেখবেন যে এটা একেবারে ঘন হয়ে গেছে। ঘন হওয়ার পরে আপনি যদি আরও চিনি এর মধ্যে দেন, তাহলে দেখবেন যে শুধু চিনি দেখা যাচ্ছে, পরবর্তীতে আর পানি দেখা যাচ্ছে না। আপনি 1 গ্লাস পানি দিয়েছিলেন, ওই পানিটাই আর দেখা যাচ্ছে না, শুধুমাত্র চিনি দেখতে পাচ্ছেন ভিতরে। মনে হচ্ছে যে পানির মধ্যে চিনি দেওয়া হয়েছে অথবা ভেজা চিনি এই গ্লাসের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এরকম বুঝতে পারবেন। তো একইভাবে বয়লারের মধ্যেও যখন এরকম আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের দ্রবণগুলা বয়লারের ভিতরে ঢুকতেছে, ঢুকতে ঢুকতে আস্তে 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 বৃদ্ধি পাতে থাকবে ভিতরে। তো যখন বৃদ্ধি পাবে, তখন এই যে স্লাজ বা এই যে টিডিএস গুলা, এগুলা গাঢ় হতে থাকবে, গাঢ় হয়ে ঘনত্ব তৈরি করবে এবং এগুলা মূলত কাদার মতন এক ধরনের আস্তরণ তৈরি করবে বা কাদার মতন এক ধরনের রূপ নেবে।
তো এই যে কাদা হয়ে যাচ্ছে বয়লারের ভিতরে, এই কাদাগুলো যদি টিউবের শরীরে লেগে থাকে, অর্থাৎ টিউবের চারপাশে যদি লাগে, তাহলে টিউবের উপরে এক ধরনের আস্তরণ তৈরি করবে। আর এই আস্তরণটা যদি শক্ত হয়ে যায় তাহলে এটা স্কেলে রূপান্তরিত হবে। তাহলে কাদা বা স্লাজ কি? স্লাজ হচ্ছে টিডিএস এর ঘনত্ব, অর্থাৎ অনেক পরিমাণে টিডিএস যদি ঘনত্ব তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা স্লাজ বলবো। আর স্লাজ যখন শক্ত জমাট বাঁধবে তখন সেটাকে স্কেল বলবো। এই ক্ষেত্রে এই স্কেলগুলো যখন টিউবের আশেপাশে পড়বে, অর্থাৎ টিউবের চারিপাশে পড়বে, তখন টিউবের ভিতর দিয়ে যে তাপমাত্রাটা যাচ্ছিল এবং এই তাপমাত্রাগুলো যেহেতু পানির মধ্যে সঞ্চালিত হচ্ছিল, সেই ক্ষেত্রে পানির মধ্যে সঞ্চালিত হওয়ার আগেই এই তাপমাত্রাগুলো বা ফ্লু গ্যাসগুলোতে আমার এই চিমনির দিকে ঠেলে পাঠিয়ে দিবে। সেই ক্ষেত্রে তাপমাত্রাগুলো পানির মধ্যে সঞ্চালিত হতে পারবে না। তাহলে কি হবে? আমাদের বয়লারের ইফিসিয়েন্সি কমে যাবে। সেই জন্য এই যে স্লাজগুলা তৈরি হচ্ছে বা কাদাগুলা তৈরি হচ্ছে, এই কাদাগুলাকে বের করে দেওয়ার জন্য যদি আমি বয়লারের নিচের দিকে এরকম একটা ভালভ লাগিয়ে রাখি, আর কিছুক্ষণ পর পর যদি এই ভালভগুলাকে খুলে দিই, তাহলে ভিতরে থাকা যে স্লাজগুলো আছে সেই স্লাজগুলা বের হয়ে আসবে। অথবা টিডিএস এর পরিমাণ যখন বয়লারের ভিতরে বেড়ে যাবে, তখন এই ভালভটা যদি আমি খুলে দিই তাহলে নিচের দিক থেকে পানিগুলা বের হয়ে আসবে। আর আমরা জানি যে সবসময় ভারী পদার্থ নিচের দিকে নামতে থাকে, অভিকর্ষজ বলের কারণে সবকিছুই মূলত নিচের দিকে নামতে থাকে। তো সেই ক্ষেত্রে কি হবে? যেহেতু পৃথিবী ভারী পদার্থগুলোকে নিচের 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 দিকে টানতেছে অথবা তার নিজের দিকে আকর্ষণ করতেছে, সেই ক্ষেত্রে বয়লারের ভিতরে থাকা যে ভারী পদার্থগুলো বা যেই কাদা জাতীয় পদার্থগুলো, এগুলাও নিচের দিকে জমতে থাকবে। আর নিচের অংশেই যদি আমি এরকম একটা পাইপলাইনের মাধ্যমে ভাল্ব লাগিয়ে রাখি, সেই ক্ষেত্রে কি হবে? এই ভাল্ব দিয়ে নিচের দিক থেকে কাদা মাটিগুলা বা কাদা বিশিষ্ট পদার্থগুলা বা উচ্চ ঘনত্ব বিশিষ্ট টিডিএস গুলা, এগুলা বের হয়ে যাবে। তাহলে আমার বয়লারের মধ্যে টিডিএস এর পরিমাণটা আবারও নির্দিষ্ট লেভেলে চলে আসবে। এই কারণে মূলত এই ধরনের ভাল্ব ব্যবহার করা হয়। এই ভাল্বগুলা বিভিন্নভাবে ব্যবহার করা হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এরকম যেটা দেখানো হয়েছে এরকম হতে পারে, অনেক জায়গায় আছে এটা গেট ভাল্ব হয়, অনেক জায়গায় আছে গ্লোব ভাল্ব হয়, অনেক জায়গায় আছে এগুলা এয়ার এক্সুয়েটারের মাধ্যমে ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর পর ওই এয়ার এক্সুয়েটারের কারণে এগুলা ওপেন হয় আবার ক্লোজ হয়। এখন আসি এই ভাল্বগুলা কতক্ষণ পর পর বন্ধ করতে হবে বা কতক্ষণ পর পর চালু করতে হবে। এই ক্ষেত্রে আমাদের বয়লারে যেই পরিমাণ স্লাজ তৈরি হয়েছে, বা স্লাজ তো প্রথমেই তৈরি হয় না, মূলত প্রথমে তৈরি হয় টিডিএস এর ঘনত্বটা। যখন আপনার টিডিএস এর ঘনত্ব আপনার বয়লারে যদি থাকে 1500 বা 1600 যদি রেঞ্জ থাকে, তাহলে আপনাকে 1600-র মধ্যে রাখতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে? যদি আপনার টিডিএস এর পরিমাণ বয়লারের ভিতরে 1600 ওভার হয়ে যায়, দেখা গেল 1700 হয়ে গেছে, 1800 হয়ে গেছে, তাহলে আপনার রাখার কথা ছিল 1600, হয়ে গেছে এই মুহূর্তে 1800। এই যে 200 এমজি বা 200 পিপিএম, এই 200 পিপিএম বা 200 এমজি টিডিএস কে বের করে দেওয়ার জন্য আপনার এই ভালভটাকে খুলে দিতে হবে। খুলে দেওয়ার পরে আপনি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড খুলে রাখার পরে আপনার পানিটা আবার টেস্ট করতে হবে। টেস্ট করার পরে দেখতে হবে যে আপনার টিডিএস এর পরিমাণ 1600-র নিচে নেমেছে কিনা। যদি নেমে যায় তাহলে আপনার ব্লো ডাউনটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ পরবর্তীতে আর ব্লো ডাউন করতে হবে না। এভাবে আপনি করতে পারেন। অথবা আপনি এই বয়লারটাকে আধা ঘন্টা পর পর, যদি আপনার বয়লারটা অটোমেটিক ব্লো ডাউন সিস্টেম থাকে, তাহলে আধা ঘন্টা সেট করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আধা ঘন্টা পর পর 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড এই ভালভগুলো ওপেন হয়ে যাবে। তাহলে আপনার বয়লারের ভিতরে যেই স্লাজগুলা তৈরি হচ্ছে বা যেই টিডিএসটা তৈরি হচ্ছে, এগুলো আধা ঘন্টা পর পর অটোমেটিক কি বের হয়ে চলে যাবে। তারপরেও আমাদের কিছুক্ষণ পরে, হয়তো বা 6 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে আমাদের যে মূল ব্লো ডাউন ভালভ থাকে সেই ভালভটা খুলে দিয়ে আমাদের নিজেরকেও ম্যানুয়ালি ইয়াগুলা করতে হয়। তাহলে কি হয়? যদি বড় কোনো পদার্থ তৈরি হয় বা কোনো কারণে যদি উপর থেকে স্কেল খসে পড়ে, পড়তেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি যদি 6 মাস 1 বছর বয়লারটা বন্ধ রাখেন, মানে বয়লারটা যদি মেইনটেনেন্স না করেন, তাহলে ভিতরে ছোট ছোট টিডিএস এর কণা তৈরি হতে পারে বা বালির কারণে ওর ভিতরে শক্ত জমাট বাঁধতে পারে। তো সেইগুলো যদি নিচের দিকে চলে আসে, তাহলে আপনি যখন ম্যানুয়ালি এই ভালভটা খুলে দিবেন, সম্পূর্ণ ভালভটা খুলে দিবেন, তখন সেগুলোও বাইরে বের হয়ে আসতে পারে। সেজন্য যদি আপনার অটোমেটিক ব্লো ডাউন সিস্টেম থাকে, তারপরেও ম্যানুয়ালি আপনাকে ব্লো ডাউন করতে হবে, সারাদিনে একবার হোক অথবা
2 দিন 3 দিন পর পর একবার হলেও আপনাকে এটা করতে হবে। আর যদি আপনার অটোমেটিক সিস্টেম না থাকে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে এই ভালভটা খুলতে হবে তখন যখন আপনার বয়লারের টিডিএসটা বেড়ে যাবে। এই ক্ষেত্রে অনেক জায়গা আছে পানি স্যাম্পলিং করার জন্য পয়েন্ট থাকে, সেই স্যাম্পলিং পয়েন্ট দিয়ে আগে পানিটা টেস্ট করা হয়, টেস্ট করে দেখা হয় যে বয়লারের মধ্যে টিডিএস এর পরিমাণ কত আছে। অনেক জায়গায় আছে অটোমেটিক টিডিএস পরিমাপ করার জন্য কিছু সেন্সর লাগানো থাকে অনলাইন সিস্টেমে, সব সময় আপনার বয়লারে কতটুকু টিডিএস আছে এটা ডিসপ্লের মাধ্যমে দেখায়। তো সেই ক্ষেত্রে যদি টিডিএস বেড়ে যায় তাহলে আপনি ব্লো ডাউন করতে পারেন। আর যদি এরকম কোনো সিস্টেম না থাকে যে অটোমেটিক স্যাম্পলিং করার সিস্টেম নাই বা আপনার স্যাম্পল নিয়ে আগে টেস্ট করার অবস্থা নাই, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার বয়লারটা ব্লো ডাউন করতে হবে। ব্লো ডাউন করে কিছুক্ষণ ব্লো ডাউন করার পরে আপনার বয়লারের ব্লো ডাউনের ওয়াটার টেস্ট করতে হবে। টেস্ট করে দেখতে হবে যে আপনার বয়লারের যে টিডিএস এর রেঞ্জ আছে এই রেঞ্জ অনুযায়ী আপনার এই স্যাম্পলের টিডিএসটা ঠিক আছে কিনা। যদি বেশি থাকে তাহলে আরেকটু আপনি ব্লো ডাউন করলেন, আর যদি কমে যায় তাহলে ব্লো ডাউন বন্ধ করে দিলেন। এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে যে বয়লারকে কতক্ষণ পর পর ব্লো ডাউন করতে হবে। বয়লারকে কতক্ষণ পর পর ব্লো ডাউন করতে হবে সেটা অলরেডি আমি বলেই দিলাম, যে বয়লারকে ব্লো ডাউন করতে হবে তখন যখন আপনার বয়লারের ভিতরে টিডিএস এর পরিমাণ বেড়ে যাবে। টিডিএস এর পরিমাণ যদি না বাড়ে তাহলে আপনার বয়লার ব্লো ডাউন করতে হবে না। যদি সেটা 4 ঘন্টা হয়, 6 ঘন্টা হয়, 8 ঘন্টা হয়, 12 ঘন্টা হয়, তাহলেও বয়লার ব্লো ডাউন করার প্রয়োজন নাই। তবে সারাদিনে কমপক্ষে একবার বয়লারটা ব্লো ডাউন করতে হয়, কারণ যদি কোনো কারণে ঘনত্ব বিশিষ্ট পদার্থগুলো নিচের দিকে চলে আসে আর সেটা যদি আমাদের টিডিএস মিটারগুলো বুঝতে না পারে বা অন্য কোনো কারণে যদি সেগুলা বুঝতে না পারে, তাহলে এটার মাধ্যমে ব্লো ডাউন করে দিলে সেগুলা বের হয়ে চলে যেতে পারে। এ হচ্ছে ব্লো ডাউন ভালভের বিষয়। আর ব্লো ডাউন ভালভ সম্ভবত আপনারা যখন ব্যবহার করবেন বা আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে এরকম, যে ব্লো ডাউন ভালভ কেন ব্যবহার করা হয়, ব্লো ডাউন ভালভে কি ধরনের সমস্যা হতে পারে। তো ব্লো ডাউন ভালভের সমস্যা যেটা হয়, আমরা যখন বয়লার মেইনটেনেন্স করি, মূলত 1 বছর পর পর যখন বয়লারগুলো মেইনটেনেন্স করা হয়, মেজর মেইনটেনেন্সের সময়, সেই সময়গুলোতে আমরা যদি বয়লারের টিডিএস গুলা পরিষ্কার করি, তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে বয়লারে ব্লো ডাউন ভালভ লাগানো থাকা অবস্থাতেই ওইগুলা পরিষ্কার করা হয়। তো স্কেলগুলা যেহেতু শক্ত পদার্থ হয়ে থাকে, অনেক সময় স্কেলগুলা এসে এই ব্লো ডাউন ভালভের গোড়ায় এসে আটকে থাকে। তো পরবর্তীতে যখন আমরা বয়লারটা রানিং করে দিই তখন এই ব্লো ডাউন ভালভ ওপেন করলেও এইখানে যেহেতু লাইনটা ব্লকেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা সঠিকভাবে কাজ করে না, এই সমস্যাটা হয়ে থাকে। আর আরেকটা সমস্যা হচ্ছে যে এরকম জিজ্ঞাসা করতে পারে যে একজন অপারেটর ব্লো ডাউন করতে গিয়ে কি কি ধরনের ভুল করে। তো একজন অপারেটর ব্লো ডাউন করতে গিয়ে যে ভুলগুলো করে সেটা হচ্ছে দীর্ঘ সময় এই ব্লো ডাউন ভালভটাকে খুলে রাখে। অনেক ক্ষেত্রে এরকম আছে যে ব্লো ডাউন ভালভ খুলে রেখে মোবাইল চাপা শুরু করেছে বা ব্লো ডাউন ভালভ খুলে রেখে অন্য একটা কাজ শুরু করেছে। তারপরে এরকমও হয় যে অনেক ফ্যাক্টরিতে এরকম হয় যে বয়লারের ব্লো ডাউন ভালভ ওপেন করে দিবে, তারপরে বয়লারে যখন ফিড ওয়াটারের মাধ্যমে পানি ওঠা শুরু করবে তারপরে ব্লো ডাউন ভালভ বন্ধ করবে। এরকম কাজও অনেকে করে থাকে। তো এইগুলো মূলত ভুল পদ্ধতি। আপনাকে যেটা করতে হবে, আপনার বয়লারে টিডিএস বেড়েছে কিনা সেটার উপর নির্ভর করে আপনাকে ব্লো ডাউন করতে হবে, এবং যখন টিডিএস কমে যাবে তখন আপনার ব্লো ডাউনটা বন্ধ করে দিতে হবে। কারণ ব্লো ডাউন করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বয়লারের ভিতরে টিডিএস বা অন্যান্য প্যারামিটারগুলোকে নির্ধারিত করার জন্য। এখন যদি আপনি এই ব্লো ডাউন ভালভ খুলে রাখেন তাহলে আপনার বয়লারের মধ্যে যে গরম পানিগুলো আছে সেগুলো এই ভালভের মাধ্যমে বের হয়ে যাবে। আর যদি বের হয়ে যায় সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে, আপনার বয়লারের ইফিসিয়েন্সি কমে যাবে। তো সেই কারণে অবশ্যই আমাদের ব্লো ডাউন করার সময় সচেতন হইতে হবে। আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করব তখন আমরা গত ক্লাসে শিখেছিলাম যে তাপমাত্রা বেড়ে যেতে পারে, এবং এই তাপমাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে বয়লারটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। তো যদি বিস্ফোরণ হওয়ার আগে আমি বয়লারকে রক্ষা করতে পারি কোনো একটা পদ্ধতি ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে আমার বয়লারটা যেমন বিস্ফোরণ হবে না, আমার অপারেটর যারা থাকবে তারা বেঁচে যাবে, এবং এই ক্ষেত্রে আমার কোম্পানির বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা একেবারে জিরো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এইরকম একটা যন্ত্র অংশ আমরা বয়লারে ব্যবহার করি তাহলে আমাদের বয়লারগুলা বেঁচে যাবে কোন সময়, যখন অতিরিক্ত তাপমাত্রা তৈরি হয়ে যাবে। তো এগুলা কিভাবে কাজ করে বা এটার নাম কি, এটার নাম হচ্ছে ফিউজিবল প্লাগ। এই ফিউজিবল প্লাগটা বয়লারের বার্নারের এমন একটা জায়গায় লাগানো থাকে, অর্থাৎ বয়লারের বডিতে এমন একটা জায়গায় লাগানো থাকে যেন এইটা যদি কোনো কারণে লিকেজ হয়ে যায়
এই দিক দিয়ে বয়লারের ভিতরে থাকা পানি স্টিম ওইগুলা চলে আসবে বয়লারের বার্নারে। তো বার্নারে যখন চলে আসবে তখন বার্নারের মধ্যে যদি পানি চলে আসে তাহলে বয়লারের বার্নারটা বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক বিষয়, যে কোনো একটা জায়গায় আগুন যদি ধরে আর ওইখানে পানি ছিটিয়ে দিলে সেই আগুনটা নিভে যায়। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমরা যদি একটা বয়লারের বডিতে এমন একটা পজিশনে এই ফিউজিবল প্লাগটা লাগিয়ে রাখি, আর কোনো কারণে যদি আমাদের বয়লারের ভিতরে তাপমাত্রা বেড়ে যায়, দেখা গেল যে আপনার বয়লারে তাপমাত্রা থাকার কথা 220 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 190 ডিগ্রি, তো কোনো কারণে আপনার বয়লারের তাপমাত্রা 220 পার হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত রেঞ্জের চাইতে তাপমাত্রাটা অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, আপনার বয়লারটা অতিরিক্ত তাপমাত্রার কারণে বিস্ফোরণ হতে পারে। তো সেই সমস্যার হাত থেকে এড়ানোর জন্য যদি এরকম ফিউজিবল প্লাগ লাগানো থাকে, তাহলে এই ফিউজিবল প্লাগের এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রের মধ্যে থাকে ফিউজিবল অ্যালয়। এই যে এই পাশে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত ফিউজিবল অ্যালয়। হ্যাঁ, তো এটা যখন লাগানো থাকবে বয়লারে, তখন এইগুলো মূলত গলে যাবে অতিরিক্ত তাপমাত্রার কারণে। আমরা যেমন ওয়েল্ডিং করা দেখেছি, ওয়েল্ডিং করার সময় কি করা হয়, অনেক তাপ দেওয়া হয়, আর্ক ওয়েল্ডিং হোক কিংবা হচ্ছে যে অন্য যে কোনো ওয়েল্ডিং হোক, সেই ক্ষেত্রে ওই ইয়াগুলাকে, লিডগুলাকে আমরা উত্তপ্ত করি, উত্তপ্ত করে কোনো একটা জায়গায় লাগাইলে সেটা প্রথমে একেবারে তরল হয়ে যায়, পরবর্তীতে ঠান্ডা হইলে সেটা একেবারে শক্ত হয়ে যায়। যেমন আমরা অনেকেই ইলেকট্রিক্যাল কাজ দেখেছি, যে সার্কিট বোর্ড বা পিসিবি বোর্ডগুলোতে যখন ওয়েল্ডিং করা হয় বা হচ্ছে যে একটা তার লাগানো হয়, তখন সেখানে লিড ব্যবহার করা হয়। লিডের মধ্যে থাকে কি সীসা এবং ওই গান জাতীয় পদার্থ। তো ওইগুলা কি করে, প্রথমে যখন হিট দেওয়া হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে যখন হিট দেওয়া হয়, তখন ওইগুলা উত্তপ্ত হয়ে গিয়ে একেবারে তরল হয়ে যায়। তো তরল হয়ে যাওয়ার পরে যখন পিসিবি বোর্ডে অথবা কোনো একটা সার্কিটে অথবা দুইটা কেবলের মাথায় যখন ওইটা লাগানো হয়, তখন ঠান্ডা হওয়ার সাথে সাথে সেটা উত্তপ্ত অবস্থায় যেহেতু আর থাকে না, সেই ক্ষেত্রে শক্ত হয়ে যায়। তো এইখানেও সেম ভাবে সিস্টেমটা করা থাকে, যে এর ভিতরে ওই ইয়াগুলা ফিউজিবল অ্যালয়গুলা ভিতরে ঢুকিয়ে রাখা হয়। এগুলা প্রথমে শক্ত অবস্থায় থাকে, অনেক শক্ত অবস্থায় থাকে, এতটা শক্ত অবস্থায় যেন আপনার বয়লারের মধ্যে যদি 180 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয়, তারপরে বয়লারের মধ্যে যদি 5 কেজি 10 কেজি প্রেশার থাকে, তারপরেও এই অ্যালয়গুলা বেরো হয় না, এখান দিয়ে লিকেজও হয় না। তারপরে যদি আপনার বয়লারে নির্দিষ্ট তাপমাত্রা ওভার হয়ে যায়, ধরেন আপনার বয়লারের নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় গেলে আপনার বয়লারটা অবশ্যই বন্ধ হইতে হবে, না হয়তো আপনার বয়লারে বড় ধরনের ক্ষতি হতে পারে। তো সেই তাপমাত্রার কাছাকাছি মানের একটা ফিউজিবল অ্যালয় বিশিষ্ট ফিউজিবল প্লাগ লাগানো থাকে। তখন কি হয়, দেখা যায় যে 230 ডিগ্রি সেলসিয়াস 235 ডিগ্রি সেলসিয়াসে এই অ্যালয়টা গলে যায়। যখনই অ্যালয়টা গলে যাবে, তখন বয়লারের মধ্যে থাকা পানি, বয়লারের মধ্যে থাকা স্টিম, সেগুলা অনেক স্পিডে বার্নারের দিকে চলে আসবে। যখন চলে আসবে, সেই ক্ষেত্রে স্প্রে আকারে বার্নারে যখন চলে আসবে, তখন বার্নারটাকে বন্ধ করে দেবে। যেহেতু বার্নারটা বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর তাপমাত্রা উৎপাদন হতে পারবে না। আর যখন তাপমাত্রা উৎপাদন হতে পারবে না, তখন অবশ্যই বয়লারটা সুরক্ষিত থাকবে। হয়তোবা বড় ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পেয়ে সামান্য কিছু সমস্যা হবে, কিন্তু আপনার বয়লারটা বিস্ফোরণের মতন ঝুঁকি থেকে বেঁচে যাবে। সেই জন্য মূলত এই ধরনের ফিউজিবল প্লাগ ব্যবহার করা হয়। আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনাদেরকে এরকম প্রশ্ন করা হতে পারে যে ফিউজিবল প্লাগ কেন ব্যবহার করা হয়, ফিউজিবল প্লাগের মধ্যে কি থাকে, ফিউজিবল প্লাগের অ্যালয়গুলা কিভাবে গলে যায় বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। তো যদি আপনাকে বলা হয় যে অতিরিক্ত তাপমাত্রার ঝুঁকি থেকে বয়লারকে রক্ষা করার জন্য কি ব্যবহার করা হয়, তাহলে আপনি যদি বলেন যে ফিউজিবল প্লাগ ব্যবহার করা হয়, তাহলে হবে। এর পাশাপাশি আপনি বলতে পারেন যে আমরা সেন্সর ব্যবহার করি, আমরা অ্যালার্ম সিস্টেম ব্যবহার করি এবং বয়লারে ফিউজিবল প্লাগ ব্যবহার করি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ফিউজিবল প্লাগের মধ্যে কি থাকে, যে সেটা হচ্ছে যে বয়লারকে সুরক্ষা প্রদান করে বা অতিরিক্ত তাপমাত্রায় গলে যায়, তাহলে বলতে হবে ফিউজিবল অ্যালয় থাকে। সেগুলা গান পদার্থ দিয়ে তৈরি হতে পারে বা সিলভার জাতীয় পদার্থ বা টিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হতে পারে। তারপরে সীসা দিয়েও তৈরি করা হয়। এইগুলা মূলত হচ্ছে যে বিভিন্ন পদার্থের মিশ্রণে তৈরি করা হয়। তো এটা গেল। এরপরে আপনি যদি এরকম প্রশ্ন পান যে এগুলা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে এক একটা বয়লারের জন্য এক এক রকম তাপমাত্রার এই ফিউজিবল প্লাগ ব্যবহার করা হয়। যদি সেটা 250 ডিগ্রি সেলসিয়াসের বয়লারের ক্ষেত্রে হয়, তাহলে এগুলা তার নিচে তাপমাত্রায় এটা গলতে যেতে হবে
এরপরে যদি আপনার বয়লারটা হয় আরো উচ্চ তাপমাত্রা বিশিষ্ট, অনেক বয়লার আছে যেগুলাতে হচ্ছে যে স্টিমের টেম্পারেচার থাকে 300, 400, 500, সেই ক্ষেত্রে আলাদা আলাদা টেম্পারেচার জন্য আলাদা আলাদা ফিউজিবল প্লাগ ব্যবহার করা হয়। আমরা যখন আমাদের বয়লারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, অবশ্যই আমাদের বয়লারের ভিতরে প্রবেশ করে অনেক সময় কাজ করতে হবে, কারণ আমাদের বয়লারের ভিতরে টিউব নষ্ট হয়ে যেতে পারে, বয়লারের মধ্যে স্কেল তৈরি হতে পারে, কিছুক্ষণ আগে জানলাম। বয়লারের ভিতরে ময়লা তৈরি হতে পারে, বয়লারের টিউবগুলো বাঁকা হয়ে যেতে পারে, অনেক সময় বয়লারের ভিতরে ঢুকে দেখার লাগতে পারে যে বয়লারের ভিতরে টিউবের কন্ডিশন কেমন। তো এই কাজগুলো যখন আমরা করতে চাইবো তখন অবশ্যই বয়লারের ভিতরে ঢুকতে হবে। আর বয়লারের ভিতরে ঢোকার জন্য অবশ্যই একটা রাস্তা থাকতে হবে, না হলে তো আমরা বয়লারের ভিতরে ঢুকতে পারবো না। তো বয়লারের ভিতরে ঢোকার জন্য যেই দরজাটা ব্যবহার করা হয় বা যেই ছিদ্রটা ব্যবহার করা হয় সেটাকে মূলত ম্যানহোল বলা হয়। ম্যানহোল তাহলে যেই ছিদ্র দিয়ে বয়লারের ভিতরে প্রবেশ করা হয় সেটাকে বলা হয়। এখন এই ম্যানহোল দিয়ে কেন প্রবেশ করা হচ্ছে? ম্যানহোল দিয়ে প্রবেশ করা হচ্ছে কারণ বয়লারের ভিতরে মেইনটেনেন্সের কাজ করতে হবে, 1 বছর পর পর বয়লারগুলো পরিষ্কার করতে হয়, এই ক্ষেত্রে বয়লারের মধ্যে প্রবেশ করতে হবে। এরপরে বয়লারে যদি কোনো কারণে টিউব পরিবর্তনের প্রয়োজন হয়, টিউবের অবস্থা দেখার প্রয়োজন হয়, বয়লারের বডির ভিতরের অবস্থা দেখার প্রয়োজন হয়, বয়লারের বডির ভিতরে কোরেশন হয়েছে কিনা সেটা দেখার প্রয়োজন হয়, তখন বয়লারের ভিতরে প্রবেশ করার জন্য আমার এই ছিদ্রটা ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে এটাকে ম্যানহোল বলা হচ্ছে, কারণ মানুষ এই দরজা দিয়ে বা এই ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে। এরকম আরো বেশ কিছু ছিদ্র থাকে, ম্যানহোল, মাডহোল, হ্যান্ডহোল, এগুলা মূলত বয়লারে থাকে। মাডহোল কোনটা? মাডহোল হচ্ছে বয়লারের একেবারে নিচের অংশে যেই ছিদ্রটা থাকে সেটাকে মাডহোল বলা হয়, কারণ ওই ছিদ্রটা দিয়েই মূলত বয়লারের ভিতরে যে ময়লাগুলো জমে সেগুলোকে বের করে দেওয়া হয়। আপনার বয়লারের মধ্যে দেখা গেল যে অনেক পরিমাণে স্কেল তৈরি হয়েছে, তো আপনি কি করলেন, বয়লারের ভিতরে কিছু কেমিক্যাল দিলেন, কেমিক্যাল দেওয়ার কারণে আপনার বয়লারের ভিতরে থাকা স্কেলগুলো বের হয়ে গেল, বা কেমিক্যালের কারণে স্কেলগুলো নরম হয়ে গেল। তো এই স্কেলগুলোকে তো বের করতে হবে। এখন আমাদের যে ব্লো ডাউনের ভালভ থাকে, এই ভালভের লাইনটা অনেক চিকন থাকে, হয়তো বা 1 ইঞ্চি হতে পারে, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কম হয়, 1/4 ইঞ্চি হয়, 1 ইঞ্চি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে 2 ইঞ্চিও হতে পারে, এক একটা বয়লারে এক এক রকম। তো যদি ওই লাইন দিয়ে বের করতে চান তাহলে আপনার ভালভটা হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে কোনো কারণে, যদি আপনার ওই লাইনটা বেশ কয়েকটা বাঁকানো থাকে, লাইন থাকে, মানে ওই আপনার ব্লোডাউনের ভালভের যে লাইনটা আছে ওইটা দেখা গেল যে বয়লার থেকে বের হলো, বের হয়ে আপনার একেবারে ড্রেন পর্যন্ত যাওয়ার জন্য কয়েকটা বেন্ড ব্যবহার করা হয়েছে ওই লাইনে, তাহলে ওই বেন্ডগুলোতে গিয়ে আটকে যাবে। তো এই সব সমস্যার কথা চিন্তা করে আমাদের বয়লারের নিচের অংশে, একেবারে নিচের অংশে একটা মাড হোল রাখা হয়। সেই হোলটা যখন খুলে দেওয়া হয় তখন বয়লারের মধ্যে থাকা যত পানি আছে, যত ময়লা আছে, সেগুলাকে বের হয়ে যেতে সাহায্য করে এই ছিদ্রটা। আর যখন আপনার বয়লারের মধ্যে কোনো কাজ করার প্রয়োজন হবে, দেখা যাচ্ছে যে সামান্য কিছু কাজ করবেন বা টিউবের অবস্থা বুঝবেন, তো সেই ক্ষেত্রে আপনি বয়লারের ভিতরে ঢুকতে চাচ্ছেন না, আপনি বয়লারের সাইড থেকে টিউবগুলোর অবস্থা বোঝার চেষ্টা করবেন। তো সেই জন্য মূলত বয়লারে হ্যান্ড হোল ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে হ্যান্ড হোল খুলে দিয়ে বয়লারের টিউবের বডিতে, অর্থাৎ টিউবের ডায়ামিটারগুলোর অবস্থা বোঝা হয়, টিউবগুলা কি অবস্থায় আছে সেটা দেখা হয়, টিউবের বডিতে কোনো ধরনের মোর্চা পড়েছে কিনা, কোনো ধরনের স্কেল তৈরি হয়েছে কিনা সেগুলা দেখা হয়। এই কাজগুলো করার জন্য হ্যান্ডহোল ব্যবহার করা হয়। তাহলে আমাদের বয়লারে বেশ কয়েকটা ছিদ্র থাকতে পারে, মাডহোল, ম্যানহোল, হ্যান্ডহোল। এইগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে বয়লারের ভিতরের কন্ডিশনটা বুঝতে পারবো, বয়লারকে মেইনটেনেন্স করতে পারবো, এবং কোনো কারণে যদি বয়লারের ভিতরের দেখার প্রয়োজন হয় বা ভিতরে প্রবেশ করার প্রয়োজন হয় তাহলে এইগুলা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেও দেখতে পারবো। এইগুলাতে খুব একটা যে সমস্যা হয় এমন না, তবে এইটা লাগানোর সময় গ্যাসকেট ব্যবহার করা হয়, এই গ্যাসকেটগুলো অনেক সময় লিকেজ হয়ে যায়। সেটা হ্যান্ডেল হোল হতে পারে, মাড হোল হতে পারে, তারপরে হচ্ছে যে হতে পারে, ম্যান হোল হতে পারে। এগুলাতে যে গ্যাসকেটগুলো লাগানো থাকে সেই গ্যাসকেটগুলো অনেক সময় লিকেজ হয়ে যায়। যদি লিকেজ হয়ে যায় তাহলে আপনার বয়লারটা পুরোপুরি বন্ধ করতে হবে, করার পরে বয়লারের স্টিম জিরো করতে হবে, বয়লারকে ঠান্ডা করতে হবে, তারপরে এই হ্যান্ড হোল, মাড হোল বা হচ্ছে যে ম্যান হোলগুলা খুলতে হবে, খুলে ভেতরে থাকা গ্যাসকেটটা পরিবর্তন করে তারপর আবার বয়লারকে রানিং করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে যেটা বোঝার জিনিস বা হচ্ছে যে সবসময় মনোযোগ দিয়ে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আপনার এই হ্যান্ড হোল, মাড হোল বা যে ম্যান হোলটা আছে,
এইটার নাট বোল্টগুলা টাইট দিতে হবে একেবারে সমভাবে, এবং এগুলা যেন নাট বোল্ট টাইট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গাফলতি না হয়, কারণ এই নাট বোল্টগুলো যদি লুজ থেকে যায় তাহলে আপনার বয়লারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হঠাৎ করে এই মাড হোলটা বা ম্যান হোলটা এটা এক সাইড হয়ে যেতে পারে, হয়ে ওই দিক দিয়ে উচ্চ প্রেসারে স্টিম বের হয়ে যেতে পারে। তো এই সমস্যা এড়ানোর জন্য যখন এটার কাজ করা হবে অবশ্যই টাইট দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করব, তখন আমাদের বয়লার পরিচালনা করতে করতে কোনো কারণে যদি এরকম হয় যে আমাদের বয়লারের স্টিমগুলো হঠাৎ করে বের করে দেওয়ার প্রয়োজন হচ্ছে, কোনো একটা মেনটেনেন্সের কাজ করব বা এরকম একটা সমস্যা হয়েছে, তো সেই ক্ষেত্রে স্টিমগুলোকে বের করে দিতে হচ্ছে। তো আমাদের বয়লারে যদি এরকম একটা ভেন্ট থাকে বা এমন একটা ছিদ্র ব্যবহার করা হয় যে ছিদ্র দিয়ে আমি এই স্টিমগুলোকে বের করে দিতে পারবো, তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের বয়লারে এয়ার ভেন্ট ব্যবহার করতে হবে। এখানে কোনো একটা জায়গায়, সুবিধা মতন জায়গায় যখন বয়লারটা ডিজাইন করা হয় ওই সময় রাখা হয়। তো এখানে একটা ভেন্ট রাখা হয় বা এখানে একটা ভালভ রাখা হয়। মূলত ভেন্ট বলতে ভালভকেই বোঝায় বয়লারের ক্ষেত্রে, কারণ আমরা ভালভ দিয়েই ভেন্টের কাজটা করি। তো এই ভেন্টগুলো মূলত খুবই ছোট হয় বা এই লাইনটা খুবই সরু হয়, এই ক্ষেত্রে হাফ ইঞ্চি লাইন ইয়াগুলো ব্যবহার করা হয় বেশি, হাফ ইঞ্চি পাইপ লাইন ব্যবহার করা হয়। তো অনেক ক্ষেত্রে 1 ইঞ্চিও করতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো এইগুলোর ক্ষেত্রে কি করা হয়? ধরেন আপনার বয়লারটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে কোনো একটা সমস্যার কারণে, অথবা বয়লারটা মেনটেনেন্স করতে হবে, এরকম একটা কারণে বয়লারটা বন্ধ করা হলো। তো বন্ধ করার পরে যদি আপনি স্টিমগুলোকে খুব দ্রুত বের করে দেন, তাহলে বয়লারের ভিতরে থার্মাল শক হতে পারে। আর থার্মাল শক হলে বয়লারের টিউবগুলো বাঁকা হয়ে যেতে পারে, বয়লারের বড় ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য আপনাকে বয়লারের স্টিমগুলোকে আস্তে আস্তে বের করতে হবে, বের করে তারপরে বয়লারটাকে আস্তে আস্তে ঠান্ডা করে তারপরে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা হাফ ইঞ্চি লাইন রাখেন আর সেটা যদি খুলে দেন, তাহলে আস্তে আস্তে স্টিমগুলো বের হবে সময় নিয়ে, আস্তে আস্তে আপনার বয়লারটা ঠান্ডা হবে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। আবার ধরেন আপনার বয়লারটা যখন রানিং হচ্ছে, যখন প্রথমে রানিং করবেন আপনার বয়লারটা, একটা ঠান্ডা বয়লার, সেই সময় ওই বয়লারটাকে রানিং করার অবস্থায় যখন আগুনগুলো জ্বলতেছে, তখন আগুনের কারণে পানির বুদবুদে তৈরি হয়, পানির ভিতরে হচ্ছে যে এই আন্দোলন তৈরি হয়, তারপরে বয়লারের মধ্যে বাতাস থাকে, আর বাতাসের কি থাকে? অক্সিজেন থাকে। তো এইগুলাকে অবশ্যই বের করে দিতে হবে, অন্যথায় যদি এই অক্সিজেনগুলো বয়লারের ভিতরে থাকে, অক্সিজেনগুলো যদি বয়লারের ভিতরে থাকা অবস্থাতেই আপনার বয়লারটা রানিং হয়ে যায় এবং এই স্টিমগুলো যদি আপনার বয়লারের মধ্যে থেকে যায়, তাহলে যেটা হবে, এই অক্সিজেনগুলো পানির সাথে মিশ্রিত হয়ে পরবর্তীতে বয়লারের মধ্যে স্কেল তৈরি করবে, বয়লারের মধ্যে কোরোশন তৈরি করবে, বয়লারে বড় ধরনের সমস্যা তৈরি হবে। তো এই জন্য বয়লার যখন ঠান্ডা বয়লার আপনি রানিং করতেছেন, তখন বয়লারটার এই এয়ার ভেন্ট খুলে দিয়ে রাখতে হবে। পরবর্তীতে আপনার বয়লারে যখন স্টিম উৎপাদন হবে, হওয়ার পরে কিছু স্টিম এই ভেন্ট দিয়ে বের হতে থাকবে, তখন দেখা যাবে যে এই স্টিমগুলো অনেক আর্দ্র স্টিম। এই স্টিমের সাথে অনেক সময় পানিও বের হতে পারে। তো এই আর্দ্র স্টিম যখন বের হচ্ছে হতে হতে যখন দেখবেন যে শুধুমাত্র স্টিম বের হচ্ছে আপনার বয়লার এই ভেন্ট দিয়ে, এবং সেই স্টিমের প্রেশার আছে, তখন আপনি এই ভেন্টটা বন্ধ করে দিবেন। তাহলে কি হবে? ভিতরে থাকা অক্সিজেনগুলো আপনার এই ভেন্ট দিয়ে বের হয়ে যাবে, পাশাপাশি যে আর্দ্রতাগুলা বা সামান্য পরিমাণ ওয়াটার লকিং হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে এগুলা স্টিম লাইনে চলে যাবে না, যার কারণে আপনার স্টিম লাইনটাও নিরাপদ থাকবে। কারণ স্টিম লাইনে যদি পানি যায়, সেই ক্ষেত্রে আপনার স্টিম লাইনে হ্যামারিং হতে পারে। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা মূলত এয়ার ভেন্ট ব্যবহার করি। এয়ার ভেন্ট অনেক সময় এরকম হতে পারে যে এই এয়ার ভেন্টের ক্ষেত্রে ভালভ ব্যবহার করা হয়, তো ভালভটা নষ্ট হয়ে যেতে পারে। তো যদি ভালভ নষ্ট হয়ে যায় তাহলে ভালভ পরিবর্তন করে ফেলতে হবে। আমরা যখন আমাদের বয়লার ব্যবহার করব বা বয়লারের মাধ্যমে স্টিম উৎপাদন করব, তখন এই স্টিমটা একটা নির্ধারিত চাপে থাকবে। সেটা 5 কেজি প্রেশার হতে পারে, 10 কেজি প্রেশার হতে পারে, 15 কেজি প্রেশার হতে পারে। আপনি আপনার বয়লারটা কত কেজি প্রেশারে পরিচালনা করতেছেন সেটার উপর নির্ভর করবে। তো আমি ধরি আপনি একটা বয়লার কিনেছেন, সেই বয়লারটা আপনি পরিচালনা করতেছেন 10 কেজিতে। ঠিক আছে, আপনি 10 কেজিতে পরিচালনা করেন। এরপরে আসি, আপনার এই বয়লারটার 10 কেজি প্রেসার তৈরি হচ্ছে এবং একটা মেশিন চলতেছে, হতে পারে সেটা ডায়ার মেশিন।
এরপরে আপনি আরেকটা মেশিন নিয়ে এসেছেন, ওই মেশিনটা দিয়ে দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা কাজ করবেন। তো ওই মেশিনটা 10 কেজি প্রেসারে আপনি পরিচালনা করতে পারবেন না, ওই মেশিনে দিতে হবে 5 কেজি প্রেসার। আবার আরেকটা মেশিন কিনেছেন, 6 মাস 1 বছর পরে আরেকটা মেশিন কিনলেন, ওই মেশিনটাতে আবার 5 কেজি প্রেসারও দেওয়া যাবে না, শুধুমাত্র 2 কেজি প্রেসার দিতে হবে। এর বেশি প্রেসার হইলে ওই মেশিনটা নষ্ট হয়ে যাবে। এরকম হতে পারে, বিভিন্ন ডিফারেন্সিয়াল প্রেসারে আপনার মেশিনগুলো পরিচালনা করতে হবে। তো এরকম যদি আলাদা আলাদা প্রেসারের আপনার মেশিন থাকে, তাহলে তো আপনি আলাদা আলাদা মেশিনের জন্য আলাদা আলাদা বয়লার কিনতে পারবেন না। কারণ আপনি একটা বয়লার কিনবেন দেখা গেল যে 50 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে, আর ওই মেশিনটা পরিচালনা করতেছেন, ওই মেশিন দিয়ে যদি এই 20 লাখ টাকা উঠতে হয় তাহলে আপনার 5 বছর লাগবে ইনকাম হয়ে ওই 20 লাখ টাকা আসতে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আলাদা আলাদা মেশিনের জন্য আলাদা আলাদা বয়লার কিনেন, তাহলে সেই বয়লারগুলোর পরিচালনা ব্যয় আছে, সেই বয়লারগুলোর ঝুঁকি বেশি হবে। তারপরে আপনার পাইপলাইন করার ক্ষেত্রে আলাদা আলাদা পাইপলাইন করতে গেলে আরও বেশি খরচ হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এইরকম একটা প্রেশার রেগুলেটিং ভালভ ব্যবহার করতে হবে। তখন কি হবে, আমরা যখন প্রেশার রেগুলেটিং ভালভটা ব্যবহার করব, এই প্রেশার রেগুলেটিং ভালভের মাধ্যমে আমি প্রেশারটাকে রিডিউস করে ব্যবহার করতে পারবো। তো এটা কিভাবে কাজ করে, আমরা যেমন বাড়িতে ফ্যান ব্যবহার করি, সিলিং ফ্যানগুলা। তো ফ্যানটা যখন আমার জোরে ঘোরানোর প্রয়োজন হয়, দেখা গেল যে বাইরে থেকে আমি রুমের মধ্যে এসেছি, আসার পরে আমার গরমটা একটু বেশি লাগতেছে, তো সেই ক্ষেত্রে কি করলাম, ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। সেটা কিভাবে করি, আমাদের যে ফ্যানের রেগুলেটর থাকে সেই রেগুলেটরটা একটু বাড়িয়ে দিই, তখন কি হয়, আমাদের ফ্যানটা স্পিডে ঘুরে। আবার দেখা গেল কিছুক্ষণ আমি বসেছি ফ্যানের নিচে, তারপর আমার মনে হচ্ছে যে না, আমার তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, তখন কি করি, আমি আবার রেগুলেটরের মাধ্যমে ফ্যানের স্পিডটা কমিয়ে দিই। সেম ভাবে এই প্রেশার রেগুলেটিং ভালভ বা পিআরভি ভালভগুলো কাজ করে। এটার মাধ্যমে আমরা যখন প্রেশারটাকে কমিয়ে দিব, তখন আমি ওই নির্দিষ্ট প্রেশারটাই পাবো যেটা আমি সেট করে দিচ্ছি। এই ক্ষেত্রে এই প্রেশার রেগুলেটিং ভালভ বা পিআরভি ভালভের ইনপুটে এবং আউটপুটে দুইটা এই ধরনের প্রেশার গেজ ব্যবহার করা হয়, এবং প্রেশার গেজের মাধ্যমে দেখা হয় যে আউটপুটে কতটুকু প্রেশার আছে এবং ইনপুটে কি পরিমাণ প্রেশার আছে। এই ক্ষেত্রে এই ভালভগুলা বিভিন্ন টাইপের হতে পারে। এর এখানে থাকতে পারে আপনার এই ধরনের স্ক্রুর মতন থাকতে পারে, তারপরে নাট বোল্টের মতন থাকতে পারে, কিংবা শুধু বোল্টের মতন থাকতে পারে, শুধু নাটের মতন থাকতে পারে। সেইগুলাকে ঘুরাইলে মূলত এটার প্রেশার কমে বা বাড়ে, এইটা হচ্ছে এটার অপারেটিং সিস্টেম। আর এটা যদি আপনি একবার সেট করে দেন, তাহলে দীর্ঘদিন ধরে ওই প্রেশারেই আপনার যাইতে থাকবে, হচ্ছে যে স্টিমটা যেতে থাকবে। তো এইটার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হয়। তো এই সমস্যার মধ্যে কোনগুলো সমস্যা হতে পারে, এই সমস্যার মধ্যে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার ইনপুটে যে প্রেশার, আউটপুটেও সেই প্রেশার চলে যেতে পারে। কোনো কারণে যদি ভিতরে থাকা যে মেকানিজমগুলো আছে, এই মেকানিজমগুলো যদি কোনো কারণে গড়বড় করে ফেলে, তাহলে এইটার সামনেও যে প্রেশার থাকবে পিছনেও সেই প্রেশারই চলে যাবে। এই ক্ষেত্রে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ডায়াফ্রাম। হ্যাঁ, তো এই ডায়াফ্রামটা যদি লিকেজ হয়ে যায়, এই ডায়াফ্রামে যদি কোনো কারণে আনব্যালেন্স হয়ে যায়, বা অনেক সময় এরকম আছে আপনি সেট করে রেখেছেন যেটা দীর্ঘদিন ধরে এভাবে চলতে চলতে প্রেশার কিছু বেড়ে গেছে অথবা প্রেশার কিছু কমে গেছে, এরকম সেটিং পরিবর্তন হয়ে যায়, এগুলার প্রবণতা এরকম দেখায় অনেক সময়। তো সেই ক্ষেত্রে পুনরায় যদি সেটিং করে দেন, তাহলে এটা আবার সঠিকভাবে আপনাকে কাজ দেখাবে। আর যদি কোনো কারণে ভেতরে থাকা ডায়াফ্রামগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো পরিবর্তন করে ফেলতে হবে। এটা সচরাচর সব বয়লারে থাকে না, যেখানে মূলত ডিফারেন্সিয়াল প্রেসারে বিভিন্ন মেশিন পরিচালনা করা হয় সেগুলোতে থাকে। তো এটা নিয়েও আপনাদের ইন্টারভিউ পরে প্রশ্ন করতে পারে যে পিআরভি ভালভ কি, বা প্রেসার রেগুলেটিং ভালভ কি, প্রেসার রেগুলেটিং সিস্টেম কেন ব্যবহার করা হয়, এরকম প্রশ্ন করতে পারে। আর আপনি যদি কোনো একটা ফ্যাক্টরিতে পরীক্ষা দিতে যান, সেই ফ্যাক্টরিতে যদি এইগুলা থাকে, তাহলে আপনাকে অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করবে, কারণ সচরাচর এইগুলা সব ফ্যাক্টরিতে থাকে না, যেটাতে থাকবে সেটাতে আপনাকে প্রশ্ন করবে। আমরা এতদিন ধরে দেখে এসেছিলাম যে বয়লারে আগুন জ্বালানো হয়, বয়লারে আগুন জ্বালানোর কথাটা বারবার আমরা বলেছি, যে একটা বয়লারের মধ্যে আগুন জ্বালানো হচ্ছে। তো আগুনটা কিভাবে জ্বালানো হয়, আমরা সচরাচর বাসা বাড়িতে যেটা করি, যে স্পার্কিং কিছু ডিভাইস থাকে, সেগুলো যদি আমরা প্রেস করি তাহলে সেখানে স্পার্কিং হয়। তো সেভাবে মূলত বাসা বাড়ির যে চুলাগুলো এগুলো ধরানো হয়, অথবা দেয়াশলাই ব্যবহার করা হয়, দেয়াশলাইয়ের কাঠি ছুড়ে দিলেই সেখানে আগুন ধরে যায়। কিন্তু আমাদের বয়লারে তো আর এরকম সিস্টেম নাই যে আপনি দেয়াশলাইয়ের মাধ্যমে ধরাবেন বা অন্য কোনো সিস্টেম ব্যবহার করবেন, এরকম
সচরাচর যে স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি বাসাবাড়িতে এরকম সিস্টেম থাকে না। সেইখানে যেটা থাকে সেটা হচ্ছে এরকম একটা ট্রান্সফরমার থাকে, এটাকে বলা হয় ইগনিশন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মাধ্যমে 11,000 প্লাস ভোল্টেজ উৎপাদন করা হয়। তো আমরা জানি যে ট্রান্সফরমারের কাজ কি, যারা ইলেকট্রিক্যাল থেকে এসেছেন তারা এটা ভালো বুঝবেন যে ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজ আপ এবং ডাউন করা। কোনো কোনো ক্ষেত্রে ভোল্টেজ আপ করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ভোল্টেজকে ডাউন করার জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো এইগুলো হচ্ছে ভোল্টেজ আপ করার জন্য ব্যবহৃত ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলো যখন ব্যবহার করা হয় এটাতে 220 ডিগ্রি অথবা 220 ভোল্ট অথবা 440 ভোল্ট ব্যবহার করা হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 220 ভোল্ট ব্যবহার করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে 440 ভোল্টও ব্যবহার করা হতে পারে। তো এটাতে যখন 220 ধরি আমি, 220 ভোল্ট আপনি ব্যবহার করতেছেন, এটার আউটপুটে আপনি পাবেন 11,000 প্লাস ভোল্টেজ। তো 11,000 প্লাস ভোল্টেজ যদি আপনি এরকম একটা তারের মাধ্যমে নিয়ে গিয়ে এইরকম একটা তার, দুইটা তারকে যদি কাছাকাছি রেখে এটাকে 11,000 ভোল্টেজ দেন, তাহলে সেইখানে অবশ্যই স্পার্কিং এর সৃষ্টি হবে। কারণ আমরা জানি যে উচ্চ ভোল্টেজের যদি দুইটা দণ্ড কাছাকাছি রাখা হয় সেখানে স্পার্কিং করে এবং সেখানে আকর্ষণ করে। যেমনটা আমরা দেখি যে যদি উচ্চ ভোল্টেজের কোনো লাইনের নিচ দিয়ে যাওয়া হয় তাহলে সেখানে ভোল্টেজের কারণে হাতে শিরশির অনুভূতি হয় বা মাথা ঘোরার মতন এরকম সমস্যা দেখা দেয়। যেমন আপনি যদি 66,000 ভোল্টেজের কেবলের কাছাকাছি দিয়ে যাতায়াত করেন তাহলে এরকম সমস্যা অনেক সময় হতে পারে। বা যখন আপনি অতিরিক্ত গরমের সময় ছাতা হাতে নিয়ে এরকম উচ্চ ভোল্টেজের নিচ দিয়ে যেতে থাকবেন, তখন আপনার ওই ছাতার দণ্ড ধরে রাখলে আপনার হাতে শিরশির অনুভূতি হবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, ওই উচ্চ ভোল্টেজের কারণে এই যে ইলেকট্রোডটা আছে বা রডটা আছে, এই রড দুইটা কাছাকাছি থাকার কারণে এখানে স্পার্কিং হয়। আর যখন এখানে স্পার্কিং হবে তখন এই স্পার্কিং এর কারণে ওইখানে যেহেতু গ্যাস থাকবে, সেই গ্যাসের মধ্যে আগুন ধরে যাবে। সিস্টেমটা যেটা হয় সেটা হচ্ছে প্রথমে আপনার কন্ট্রোলারটা বুঝবে যে আপনার সব কিছু সিস্টেম ঠিক আছে কিনা, যেমন গ্যাসের ভালভটা ঠিক আছে কিনা বা গ্যাসের প্রেশারটা ঠিক আছে কিনা, আপনার বয়লারে পিপার্সিং হয়েছে কিনা, এইগুলা প্রথমে চেক দিবে। তারপরে আপনার বয়লারে প্রেশার ঠিক আছে কিনা, যেমন দেখা যাচ্ছে যে আপনার বয়লারে যদি 5 কেজি প্রেশার থাকে আর সেটুংয়েও যদি 5 কেজি থাকে তাহলে আপনার বয়লারটা রানিং হবে না, অবশ্যই 5 কেজির নিচে নামতে হবে। এরপরে আপনার বয়লারে যদি টেম্পারেচার বেশি থাকে সেক্ষেত্রে আপনার বয়লারটা রানিং হবে না, অবশ্যই টেম্পারেচারটা নির্দিষ্ট রেঞ্জের নিচে নামতে হবে। এরপরে আপনার বয়লারে যদি পানির লেভেল নির্দিষ্ট রেঞ্জের অনেক নেমে যায় তাহলে আপনার বয়লারটা রানিং হবে না। তো আপনার যে বয়লারের কন্ট্রোলার থাকে, বার্নার কন্ট্রোলারটা, এটা সব কিছু চেক করবে। চেক করার পরে দেখবে যে সব কিছু ঠিক আছে, তখন এই যে এই ট্রান্সফরমারে 11,000 ভোল্টেজ সে পাঠিয়ে দিবে। তো সরি, এই ট্রান্সফরমারে 220 ভোল্ট অথবা 440 ভোল্ট সেটা পাঠিয়ে দিবে। তো যখন এই ট্রান্সফরমারটা ভোল্টেজ পাচ্ছে তখন যেটা করবে, তখন এই 11,000 ভোল্টেজে উৎপাদন করে এই কেবলের মাধ্যমে মাথায় পাঠিয়ে দিবে। তো ওই সময় আপনার বয়লারের যে সলিনয়েড ভালভগুলো আছে, গ্যাস প্রদান করার জন্য হতে পারে সলিনয়েড ভালভ বা তেল প্রদান করার জন্য ভালভ থাকতে পারে, সেই ভালভগুলোকে ওপেন করে দিবে এবং এইখানে যেহেতু 11,000 ভোল্টেজ পৌঁছে যাবে সেই ক্ষেত্রে এখানে স্পার্কিং করবে এবং ওই গ্যাস অথবা তেলের মধ্যে আগুন জ্বলে উঠবে। প্রাথমিকভাবে ঘটনাটা এরকম হবে। অর্থাৎ সর্বপ্রথম কি হচ্ছে, আপনার বয়লারের সব কিছু চেক করা হচ্ছে, ইন্টারলক সিস্টেমটা চেক করা হচ্ছে যে প্রত্যেকটা সিস্টেম ঠিক আছে কিনা। যখন সব কিছু ঠিক থাকবে তারপরে আপনার এই যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফরমারে ভোল্টেজ পাঠাবে। যখন এখানে ভোল্টেজ পাঠাবে তখন একই সাথে আপনার বয়লারের যে গ্যাস সলিনয়েড ভালভ আছে বা তেলের যে ভালভ আছে সেই ভালভেও সে সিগন্যাল পাঠিয়ে দিবে। তখন কি হবে, পাইলট ফায়ার হওয়ার জন্য সেই পাইলট সলিনয়েড ভালভ সেগুলো খুলে যাবে। খুলে যাওয়ার পরে এইখানে যেহেতু ভোল্টেজটা পৌঁছে যাচ্ছে 11,000 ভোল্টেজ, সেই ক্ষেত্রে এখানে স্পার্কিংটা হচ্ছে এবং সেই সময় যেহেতু গ্যাসটাও এখানে থাকতেছে সেই ক্ষেত্রে ওই গ্যাসে আগুন ধরে যাবে। এরপরে আপনার এটা তো বুঝলেন যে এখানে ধরবে, আগুনটা ধরবে। তারপরে যখন আপনার বয়লারে ওই আগুনটা ধরা দেখতে পাবে, এটাকেই দেখবে এরকম একটা ফটোসেল লাগানো থাকবে আপনার বয়লারে। তো এই ফটোসেলের কাজ কি, ফটোসেলের কাজ হচ্ছে এইটা আলো শনাক্ত করবে। এটাকে ফটোসেল বলা হয়, ফ্লেম ডিটেক্টিং সেন্সর বলা হয়, লাইট ডিটেক্টিং সেন্সর বলা হয়, অনেক ক্ষেত্রে ইউভি সেন্সরও বলা হয়ে থাকে। মূলত এটা ইউভি সেন্সর না,
এটা হচ্ছে লাইট ডিটেক্টিং সেন্সর বা ফ্লেম ডিটেক্টিং সেন্সর বা আপনার হচ্ছে লাইট বা আলোর উপস্থিতি শনাক্তকরণ সেন্সর। তো এই সেন্সরটা কি করবে, যখন আপনার বয়লারের মধ্যে সামান্য পরিমাণ আগুন জ্বলে উঠবে, কারণ আপনার বয়লারের যে পাইলট সলিনয়েড ভালভ সেটা খুলেছে, সেটা খোলার পরে আগুন সামান্য পরিমাণ জ্বলে উঠলেও জ্বলে ওঠাটা দেখতে পাবে। দেখতে পাওয়ার পরে এই সিগন্যালটাকে পাঠিয়ে দিবে আবার কন্ট্রোলারে, যে এই মুহূর্তে সামান্য পরিমাণে আগুন জ্বলা দেখতে পাওয়া গেছে, তুমি এখন আস্তে আস্তে গ্যাসের পরিমাণটা বৃদ্ধি করো। তখন যে এইটা সিগন্যালটা পাঠিয়ে দিছে, এই অনুযায়ী আপনার কন্ট্রোলারটা আপনার বয়লারের যে মেন সলিনয়েড ভালভ, সেই সলিনয়েড ভালভটাকে ওপেন করে দিবে এবং একই সাথে আপনার বয়লারের যে ইয়াটা আছে, বাতাস আছে, এই বাতাসের পরিমাণটাও আস্তে আস্তে বৃদ্ধি করে দিবে। তখন আপনার মেন সলিনয়েড ভালভটা খুলে যাবে, গ্যাসের পরিমাণটা তখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তারপরে আপনার বয়লারে গ্যাসের পরিমাণটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, বাতাসের পরিমাণটাও বৃদ্ধি করতে হবে। সেই ক্ষেত্রে আপনার বয়লারের ড্যাম্পারটাকেও আস্তে আস্তে খুলে দিবে। তখন আপনার বয়লারে বাতাস এবং গ্যাস দুইটাই আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তখন আপনার বয়লারের আগুনের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, যেমনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রথমে সামান্য পরিমাণ আগুন জ্বলে উঠে তারপর আস্তে আস্তে আগুনের পরিমাণটা বৃদ্ধি পায়। তো এই কাজগুলা কি করে, এই কাজগুলো মূলত করে এই ট্রান্সফরমার, এই ইয়াটায় ইলেকট্রোড রডটা বা ইগনিশন ইলেকট্রোডটা এবং এই যে ফটোসেল এইটা, এগুলা মূলত এই কাজগুলা করে থাকে। এখন আপনাকে প্রশ্ন করতে পারে ইন্টারভিউ বোর্ডে যে বয়লারের ইগনিশন ট্রান্সফরমার কি, বয়লারের ইগনিশন ট্রান্সফরমারে কত ভোল্টেজ উৎপাদন হয়, এটা কেন ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্ন করবে। সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে বয়লারে আগুন জ্বালানোর জন্য বা ইগনিশন করার জন্য যেই ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইগনিশন ট্রান্সফরমার। ইগনিশন ট্রান্সফরমার কেন ব্যবহার করা হচ্ছে, তাহলে আগুন জ্বালানোর জন্য। এরপরে এই ক্ষেত্রে আরেকটা কথা আপনাকে বলতে হবে, শুধুমাত্র আগুন জ্বালানোর জন্যই না, ভোল্টেজকে বৃদ্ধি করার জন্য। কারণ শুধুমাত্র এটাই তো আর আগুন জ্বালাচ্ছে না, আরো বেশ সিস্টেম ব্যবহার করা হচ্ছে। তো এটা কি করতেছে, আপনার বয়লারের ভোল্টেজকে বৃদ্ধি করে আগুনকে জ্বালানোর জন্য সহযোগিতা করতেছে। এখন আপনার এটাতে কত ভোল্টেজ উৎপাদন হচ্ছে, তাহলে 11,000 প্লাস। 11,000 প্লাস যখন ভোল্টেজ তৈরি হচ্ছে, তখন এটা কেবলের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, ইগনিশন ইলেকট্রোডে। এই ইগনিশন ইলেকট্রোডে আপনাকে প্রশ্ন করতে পারে যে ইগনিশন ইলেকট্রোড কয়টা থাকে, তখন আপনাকে বলতে হবে ইগনিশন ইলেকট্রোড সাধারণত বয়লারে দুইটা থাকে। এই ক্ষেত্রে এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে ইগনিশন ইলেকট্রোডের দুইটা মাথা। এখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে ইগনিশন ইলেকট্রোডের মাঝের গ্যাপটা কতটুকু থাকে। এই যে এখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা তো যদি অনেক বেশি হয়ে যায় তাহলে তো আর আগুন ধরবে না বা স্পার্কিং করবে না। এই ক্ষেত্রে এই ইগনিশন ইলেকট্রোডের গ্যাপটা হয় সাধারণত 4 মিলিমিটার, 6 মিলিমিটার, 8 মিলিমিটার। আপনার ট্রান্সফরমারের যদি ভোল্টেজ উৎপাদন সক্ষমতা অনেক ভালো থাকে, অর্থাৎ 11,000 প্লাস যদি হয়, সেই ক্ষেত্রে 10 মিলিমিটার দূরত্ব হইলেও এখানে আগুন ধরাতে পারে। আর যদি এটা না থাকে, ওই রকম সক্ষমতা না থাকে, তাহলে এটা যদি কাছাকাছি না রাখেন তাহলে এখানে স্পার্কিং করবে না, অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় বা দীর্ঘদিন চলার কারণে ওইগুলোর কার্যক্রম ক্ষমতা একটু কমে যায়। সেই ক্ষেত্রে এটা যদি গ্যাপটা অনেক বেশি হয়ে যায় তাহলে আগুন ধরে না। অনেক ক্ষেত্রে এরকম আছে যে বার্নারটা যেহেতু অনেক সময় ধরে জ্বলে বা ওখানে সামান্য পরিমাণে হলেও ভাইব্রেশন হয়, তখন এটার গ্যাপটাই অনেকাংশেই বেড়ে যায়। তো যদি এরকম হয় যে স্পার্কিংও হচ্ছে না, তাহলে আপনার এই ইলেকট্রোডটা খুলে এটার গ্যাপটা কমিয়ে দিতে হবে। গ্যাপটা কমিয়ে দিলে এখানে স্পার্কিং হবে। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে বয়লারের ফটোসেল কি, তারপরে প্রশ্ন করতে পারে যে ফটোসেল কি কাজ করে, ফটোসেল কেন ব্যবহার করা হয়। তো যদি ফটোসেল কি এটা জিজ্ঞাসা করা হয়, ফটোসেল হচ্ছে বয়লারের ভিতরে যে আগুনটা জ্বলে, এই আগুনটাকে শনাক্ত করার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় বা যে সেন্সর ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফটোসেল। ফটোসেলকে লাইট ডিটেক্টিং সেন্সর বা আলো শনাক্তকারী সেন্সর বলা হয় বা ফ্লেম ডিটেক্টিং সেন্সর বলা হয়। এটা সাধারণত দুইভাবে কাজ করে। একটা হচ্ছে এ শুধুমাত্র আলোর উপস্থিতি শনাক্ত করে কাজ সমাপ্ত করে, আবার কিছু বয়লার আছে যেগুলাতে কন্টিনিউয়াসলি ডাটা আদান প্রদান করে। যেমন আপনার বয়লারে যদি এইটা শুধুমাত্র আগুন জ্বালানোর, যেহেতু আগুনটা জ্বলে উঠেছে সেটা দেখেছে, দেখার পরে সিগন্যাল পাঠিয়ে দিয়েছে কোথায়, আপনার কন্ট্রোলারকে। কন্ট্রোলারকে সিগন্যাল পাঠিয়ে দিয়ে যদি এর কাজ সমাপ্ত হয়ে যায়, তাহলে আপনার বয়লারে আগুন নিভে গেলেও এ বুঝতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার বয়লারকে আর কোনো সংকেত দিতে পারবে না। এই ক্ষেত্রে যেটা করা হয়, বর্তমানে যে আধুনিক বয়লারগুলো আছে বা বর্তমানে ম্যাক্সিমাম বয়লারের ক্ষেত্রে এটা করা হয় যে এই ফটোসেলগুলা কন্টিনিউয়াসলি ডাটা আদান প্রদান করে।
যদি কোনো কারণে আপনার বয়লারের আগুনটা নিভে যায়, তাৎক্ষণিকভাবে এ কন্ট্রোলারকে সংকেত পাঠিয়ে দেয় যে এখানে আর আলো দেখা যাচ্ছে না। কারণ আগুন জ্বললেই এখানে আলো উৎপাদন হবে, আর আলো উৎপাদন হলে এ দেখতে পাবে যে এখানে আলো জ্বলতেছে, বা এ আলো শনাক্ত করতে পারবে। অনেক ক্ষেত্রে এরকম আছে না যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেছেন যে রাস্তার লাইটগুলো সব জ্বলে উঠেছে, অথচ আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না। ওই ক্ষেত্রে এরকম লাইট ডিটেক্টিং সেন্সরগুলো ব্যবহার করা হয়, যে সূর্যের আলো যখনই ও কম দেখতে পায় বা একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আসে, তখনই ও লাইটগুলো জ্বালিয়ে দেয়। আবার সকালবেলা যখনই সূর্যের আলো ও দেখতে পায়, সূর্যের আলো নয়, আপনি যদি মোবাইল দিয়েও আলো দেন, সেই ক্ষেত্রে ও দেখতে পাবে যে আলো জ্বলেছে, তখন ওই লাইটগুলোকে বন্ধ করে দেয়। তো সেম কাজটা এও করে, এ বয়লারের ভিতরে করে আর ও হচ্ছে যে বাইরে করে, এটা হচ্ছে পার্থক্য। তো এটা কি কাজ করতেছে, তাহলে কন্টিনিউয়াসলি ডাটা আদান প্রদান করতেছে। সেই ক্ষেত্রে বয়লারের মধ্যে যখনই আগুনটা নিভে যাচ্ছে, তখনই এ কন্ট্রোলারকে বলে দিচ্ছে যে এই মুহূর্তে বয়লারের মধ্যে আগুনটা নিভে গেছে, আর তুমি তাৎক্ষণিকভাবে বয়লারের গ্যাসের লাইন, বয়লারের অন্যান্য যে সকল সিস্টেমগুলো আছে সেগুলোকে তুমি ক্লোজ করে দাও। তাৎক্ষণিকভাবে বয়লারের গ্যাসের লাইনগুলো বন্ধ হয়ে যাবে, বয়লারের যে ইয়াগুলা বাতাস যাওয়া, এই বাতাসগুলো বন্ধ হয়ে যাবে, তারপরে পোস্ট পার্জিং হওয়ার জন্য কাজ করবে সে। এই ধরনের কাজ এটা করে থাকে। আপনাকে প্রশ্ন করা হতে পারে এই ফটোসেল কেন ব্যবহার করা হয়। ফটোসেল তাহলে কেন ব্যবহার করা হচ্ছে, বয়লারের মধ্যে আলোর উপস্থিতি শনাক্ত করার জন্য এই ফটোসেলটা ব্যবহার করা হচ্ছে, বা বয়লারের মধ্যে আগুনের উপস্থিতি শনাক্ত করার জন্য এই ফটোসেলটা ব্যবহার করা হচ্ছে। এবং এটা বয়লারের সেফটির জন্য ব্যবহার করা হচ্ছে, যেহেতু বয়লারটার কোনো কারণে যদি আগুন নিভে যায়, তারপরে যদি বয়লারের মধ্যে অনেক গ্যাস চলে যায়, পরবর্তীতে এই গ্যাসের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে এটা বয়লারের যে ইয়াটা সেফটি, এই সেফটিটাও প্রদান করতেছে। এর পাশাপাশি আপনাকে প্রশ্ন করতে পারে যে ফটো সেলে সাধারণত কি ধরনের সমস্যা হয়। ফটো সেলে দুইটা সমস্যা হবে। একটা হচ্ছে এই ফটো সেলের যে ইয়াটা আছে, সেন্সরটা আছে, এখানে গ্লাসের মতন থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু হয়তো বা বোঝা যাচ্ছে। তো এই গ্লাসের এখানে যদি ময়লা পড়ে যায়, তাহলে এটা আর ডিটেক্ট করতে পারবে না যে সামনে আলো আছে নাকি নাই। যেমন আপনাকে যদি একটা কালো টিনের চশমা চোখে দিয়ে দেওয়া যায়, তাহলে আপনার সামনে কে আছে আপনি দেখতে পারবেন না। সেম ভাবে এই ফটো সেলের উপরে যদি ময়লার আস্তরণ তৈরি হয়ে যায়, অনেক ক্ষেত্রে এরকম হয় যে বার্নারে ময়লাগুলা এখানে চলে আসে, বা কালি এসে এটাতে জমাট বেঁধে যায়। তো যদি আস্তরণ তৈরি হয়ে যায়, তাহলে আপনি আর এই ফটো সেল দিয়ে কোনো কিছু বুঝতে পারবেন না যে এর ভিতরে আগুন জ্বলতেছে নাকি জ্বলতেছে না। সেই ক্ষেত্রে এরকম হবে যে বয়লারে বারবার স্পার্কিং হচ্ছে, কিন্তু বয়লারটা চালু হচ্ছে না, অথবা বয়লারটা রানিং অবস্থাতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। পরে আপনি অনেক ট্রাই টুই করে আপনি আবারও চালু করছেন, পরবর্তী দেখতেছেন যে কিছুক্ষণ পর আবারও বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেগুলোতে আপনাকে যেটা করতে হবে, এই ফটো সেলটা খুলে তারপরে আপনাকে পরিষ্কার করে আবারও লাগিয়ে দিতে হবে। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে এই ফটো সেলটাই নষ্ট হয়ে যায়। তো যদি ফটো সেলটাই নষ্ট হয়ে যায়, তাহলে ফটো সেলটা পরিবর্তন করে ফেলতে হবে। আরও সাধারণ কিছু সমস্যা হতে পারে, যেমন এই যে যে ইয়াটা আছে, ওয়্যারটা আছে, এটার জয়েন্টটা লুজ হয়ে যেতে পারে, এগুলো সাধারণ সমস্যা। এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। এরপরে আসি রিফ্লেক্টরি ম্যাটেরিয়াল। আচ্ছা, আমাদের এখানে যে রিফ্লেক্টরি নিয়ে কাজ করেন একজন, তিনি কি আছেন এই মুহূর্তে? উম, আপনার নামটা যেন কি, একজন এখানে আছেন রিফ্লেক্টরি নিয়ে কাজ করেন, আপনি আছেন? আচ্ছা, সম্ভবত নাই, থাকলে উনি সুন্দরভাবে বলতে পারতো। আমরা যখন বয়লারটা তৈরি করতেছি, বা বয়লারটা নিয়ে এসে কোনো একটা জায়গায় ইনস্টলেশন করতেছি, তো বয়লারে সব জায়গায় তো আর সঠিকভাবে তাপ যদি আমি প্রয়োগ করতে থাকি, ওই পরিমাণ তাপ নিতে পারবে না। কোনো একটা জায়গা আছে যে জায়গাতে দেখা যাবে যে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিতে পারতেছে, আবার কোনো জায়গা আছে 300 ডিগ্রি তাপমাত্রা দিলে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো যেই জায়গাগুলোতে উচ্চ তাপ আমি দিতে পারবো না, সেই জায়গাগুলোকে আমাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের রিফ্লেক্টরি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এক্ষেত্রে রিফ্লেক্টরি ব্রিক্স ব্যবহার করা হয়, রিফ্লেক্টরি সিমেন্ট ব্যবহার করা হয়, এগুলো মূলত ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের রিফ্লেক্টরি এক ধরনের ইয়া ব্যবহার করা হয়, ওইটার নাম কি যেন বলে, কম্বলের মতন আর কি ব্যবহার করা হয়, যেটা দিয়ে এগুলাকে ঘিরে দেওয়া হয়। অনেক সময় এরকম আছে বয়লারগুলা প্রাথমিকভাবে আপনার হচ্ছে যে যখন রানিং করবেন, তখন আপনার বার্নারের এই সাইডটাতে আলো, মানে আগুন যেতে পারবে না। সেই সময় এগুলাকে বন্ধ করে রাখতে হয়, ওই রিফ্লেক্টরি কম্বলের মতন যেগুলো থাকে ওইগুলা দিয়ে ঘিরে রাখতে হয়, বা এটাকে ঢেকে রাখতে হয়। এর পাশাপাশি যখন আপনি এরকম জায়গাগুলোকে প্রোটেক্ট করতে চাবেন,
তখন এই জায়গাগুলোতে রিফ্র্যাক্টরি ব্রিক্স এবং রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহার করতে পারেন। এগুলা দিয়ে মূলত ফায়ার ওয়াল তৈরি করা হয়। এই ওয়ালগুলোর কারণে যেই জায়গাতে আপনি তাপমাত্রা প্রয়োগ করতে পারবেন না বেশি, ওই জায়গাগুলা প্রোটেক্টেড হয়ে যাবে বা প্রোটেকশন দেওয়া হবে। এগুলা বয়লারের বিশেষ কিছু জায়গাতে ব্যবহার করা হয়, যেমন যেটা বললাম যে এখানে অতিরিক্ত তাপ দেওয়া যাবে না সেই সকল জায়গাতে ব্যবহার করা হয়। আচ্ছা। আচ্ছা, সময়ের সংক্ষিপ্ততা আছে। যদি ক্লাসটা শেষ হয়ে যায় তারপরে আমি লিংক দিব, পুনরায় জয়েন করবেন। আজকে এই ইয়াটা শেষ করে ফেলবো, কারণ আগামী ক্লাস থেকে অন্য ইয়ার নিতে হবে, অন্য ক্লাস করতে হবে। আইডি ফ্যান এবং এফডি ফ্যান এটা কি কেউ বলতে পারবেন? যারা উপস্থিত আছেন, আইডি ফ্যান এবং এফডি ফ্যান এইগুলা কি কেউ বলতে পারবেন? এটা ব্লোয়ার ফ্যান আর কি, ভিতরে বাতাস সরবরাহ করে। আইডি ফ্যান কাকে বলা হয় এবং এফডি ফ্যান কেন ব্যবহার করা হয়? আইডি ফ্যান হলো ইনডোরস ড্রাইভ ফ্যান। এটা বয়লারের ভিতরে বাতাসটাকে টেনে নিয়ে চিমনি দিয়ে বের করে দেয়। হুম। আর এফডি ফ্যান? এফডি ফ্যান হলো যে আপনার ফার্নেসের ভিতর বাতাস সরবরাহ করা। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন বয়লারে আগুন জ্বালাবো তখন প্রথম ক্লাসে শিখেছি যে সেইখানে বাতাসের প্রয়োজন হবে, কারণ বাতাসে আছে অক্সিজেন, আর জ্বালানি এবং আরও হিট প্রয়োজন হবে। তো বাতাসে থাকা অক্সিজেনগুলো আমি বয়লারের ভিতরে সরবরাহ করব। তো সরবরাহ করার জন্য আমাকে কি করতে হবে? দুইটা সিস্টেম ব্যবহার করতে হবে। হয় আমি প্রাকৃতিকভাবে এর ভিতরে বাতাস প্রবেশ করাবো, অথবা মেকানিক্যালি আমি এর ভিতরে বাতাস প্রবেশ করাবো। তো মেকানিক্যালি যদি বাতাস প্রবেশ করাতে চাই তাহলে আমার ফ্যানের সাহায্য নিতে হবে, কারণ ফ্যান ছাড়া তো আমি বয়লারের ভিতরে বাতাস মেকানিক্যালি প্রয়োগ করা খুব রেয়ার ব্যাপার। আর যদি আমি প্রাকৃতিক চিমনি ব্যবহার করি এবং প্রাকৃতিকভাবে বয়লারের ভিতরে বাতাস ঢুকাইতে চাই, তাহলে একটা দরজা কেটে রাখলে সেই দিক দিয়ে অটোমেটিক বাতাস ঢুকবে। তবে সেই দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ বাতাস না ঢোকার কারণে বয়লারের মধ্যে আগুনের পরিমাণটা সঠিক উৎপাদন হবে না, যার কারণে তাপমাত্রাটাও সঠিক উৎপাদন হবে না, বয়লারের ইফিসিয়েন্সিটাও সঠিকভাবে পাওয়া যাবে না। তো আমরা যেহেতু বয়লারের মধ্যে অনেক পরিমাণে আগুন জ্বালাবো, তো এই অনেক আগুন জ্বালানোর জন্য আমাদের যেটা করতে হবে, অনেক পরিমাণ বাতাসকেও বয়লারের ভিতরে দিতে হবে। অন্যথায় অক্সিজেনের ঘাটতি থাকার কারণে বয়লারের মধ্যে সঠিকভাবে আগুন জ্বলবে না। তো আগুন যেহেতু জ্বলবে না, তাহলে আগুনটাকে জ্বলানোর জন্য কি করব? সঠিক পরিমাণে বাতাস প্রয়োগ করব। আর এই বাতাসটা প্রয়োগ করার জন্য আমরা মূলত বয়লারে এফডি ফ্যান ব্যবহার করি। এই এফডি ফ্যান এবং আইডি ফ্যান এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন ইন্টারভিউ বোর্ডে, আপনাদেরকে এরকম প্রশ্ন অবশ্যই করবে যে এফডি ফ্যান কি, আইডি ফ্যান কি। আপনারা যদি 5 জন পরীক্ষা দেন, অন্তত পক্ষে 2 জনকে এ ধরনের প্রশ্ন করবে যে এফডি ফ্যান কি, আইডি ফ্যান কি, এবং ব্যালেন্স ড্রাফট ফ্যান কি। ঠিক আছে? তো এটা মনোযোগের সহিত শুনতে হবে। আমি এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে নতুন একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন করবেন। জয়েন করে বাকি হয়তোবা 10 মিনিটের মতন লাগতে পারে, ওই সময়টা ইয়া করবেন, ক্লাসে থাকবেন। গ্রুপে লিঙ্ক দিচ্ছি।
গ্রুপে লিঙ্কটা দিই নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাব তখন আমাদেরকে এই আইডি ফ্যান এবং এফডি ফ্যান নিয়ে অবশ্যই প্রশ্ন করবে, এটা নিশ্চিত থেকে যেতে হবে, ঠিক আছে? আর এটাতেই আমরা মূলত গুলিয়ে ফেলি যে আইডি ফ্যান কি, এফডি ফ্যান কি। এক্ষেত্রে গুলিয়ে ফেলা যাবে না, অবশ্যই আমাদেরকে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে তারপরে উত্তর দিতে হবে। আপনারা কাইন্ডলি মিউট করে রাখবেন, ঠিক আছে? মিউট করে না রাখলে সমস্যাটা হচ্ছে পরবর্তীতে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন এই বিরক্তিকর সাউন্ডগুলো আপনাদেরকে বিরক্ত করবে। এফডি ফ্যান হচ্ছে আমরা যখন বয়লারের ভিতরে বাতাস প্রয়োগ করব তখন এই বাতাসের কারণে আমার বয়লারের আগুনটা সঠিকভাবে জ্বলবে। তাহলে কোন ফ্যান দিয়ে আমি বাতাস প্রয়োগ করতেছি? এফডি ফ্যান দিয়ে। এফডি অর্থ কি? ফোর্স ড্রাফট, অর্থাৎ যেই ফ্যানের সাহায্যে আমি ফোর্স দিয়ে বয়লারের ভিতরে বাতাসকে ঢুকাচ্ছি সেটা হচ্ছে এফডি ফ্যান। মানে আমার বয়লারে আগুন জ্বালানোর জন্য যেই ফ্যানের সাহায্য নিচ্ছি এবং যেই ফ্যান দিয়ে ফোর্সের মাধ্যমে বা প্রেশারের মাধ্যমে বয়লারের মধ্যে বাতাস প্রয়োগ করতেছি সেটা হচ্ছে এফডি ফ্যান। তো এফডি ফ্যান দিয়ে বয়লারের মধ্যে বাতাস প্রয়োগ করলাম, করার পরে সেইখানে আগুনটা জ্বললো। জ্বলার পরে আগুনটা আমার বয়লারের টিউবের মধ্যে গেল, এক পাশ, দুই পাশ, তিন পাশ ঘুরলো। ঘোরার পরে এই আগুনগুলা বা এই আগুনের শিখাগুলা আমার বয়লারে যে ইকোনোমাইজার আছে সেই ইকোনোমাইজারের ভিতরেও গেল, এরপরে সুপার হিটার আছে সেটার ভিতরেও গেল। তারপরে যখন এয়ারপি হিটারে যাওয়ার চেষ্টা করবে তখন এই আগুনের ফোর্সটা বা এই যে আগুনের প্রেশারটা বা বাতাসের প্রেশারটা এইটা কমে যাওয়ার কারণে আস্তে আস্তে যেতে যেতে, কারণ এই জায়গাগুলোতে অনেকগুলা বাঁকানো পথ থাকবে, কারণ যখন ইকোনোমাইজারের মধ্যে যাবে ইকোনোমাইজারের সরু পথ, তো সরু পথে যাবে, যাওয়ার পরে প্রেশারটা ডাউন হয়ে যাবে। এরপরে আবারও যখন সুপার হিটারে যাবে ওই জায়গাতেও ডাউন হয়ে যাবে। তো শেষ পর্যন্ত যদি এই ধোঁয়াগুলা পৌঁছাতে না পারে তাহলে ধোঁয়ার মধ্যে থাকা কার্বনগুলা বিভিন্ন জায়গায় আটকে থাকবে। আর যদি আটকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই যে টিউবগুলার ভিতরে এই ময়লাগুলা আটকে যাচ্ছে, আর ময়লার যখন স্তূপ তৈরি হয়ে যাবে বা একটা আস্তরণ তৈরি হয়ে যাবে তখন এই ময়লার কারণে আমার ইকোনোমাইজারের টিউব দিয়ে ইকোনোমাইজারের ভিতরে থাকা পানিগুলোর মধ্যে তাপমাত্রা সঞ্চালন হবে না। তারপরে আমার যে সুপার হিটার আছে এই সুপার হিটারের মধ্যে আমার তাপমাত্রাগুলা সঞ্চালন হবে না। আবার এয়ার হিটারের মধ্যেও সেম ঘটনা ঘটবে, কারণ এই যে তাপমাত্রাটা এইটা কখন পৌঁছাবে? যখন এগুলা পরিষ্কার থাকবে। আর পরিষ্কারটা রাখতে পারবো কখন? যখন ডাফটিং সিস্টেমটা ভালো থাকবে। কিন্তু যেহেতু আপনার বয়লারের মধ্যে শুধুমাত্র আপনি বাতাস প্রবেশ করাইছেন কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রেশারগুলা লস হয়ে গেছে বা ড্রপ করেছে এই প্রেশারগুলা, সেই ক্ষেত্রে ওই জায়গাগুলো যাওয়ার পরে
এই কালি বা কার্বনগুলা বিভিন্ন জায়গায় আটকে যাবে এবং আটকে যাওয়ার ফলে আস্তরণ তৈরি হবে, যার কারণে তাপমাত্রাগুলার সঞ্চালন হবে না পানির মধ্যে বা বাতাসের মধ্যে অথবা সুপার হিটারের ক্ষেত্রে স্টিমের মধ্যে। তো এই সমস্যা এড়ানোর জন্য আমরা যদি চিমনির গোড়াতে আরেকটা ফ্যান ব্যবহার করি এবং সেই ফ্যানটাকে যদি ঘোরাই এবং সেটা যদি এই যে প্রেশারগুলো আছে এগুলাকে টেনে নিয়ে বের করে দেয়, তাহলে যেটা হবে আমার বয়লারের মধ্যে আগুন যেটা জ্বললো, যেই প্রেশারে জ্বলতেছে ওই প্রেশারে জ্বলার পরে সুন্দরভাবে ডাফটিংটা হয়ে যাবে এবং বয়লারের ভিতর থেকে এই কালি ময়লা যা কিছু আছে এগুলাকে টেনে বাইরে বের করে দিবে। তাহলে কি হচ্ছে, বয়লারের মধ্যে বাতাসটাকে প্রবেশ করানোর জন্য আমি ফোর্স ড্রাফট ফ্যান ব্যবহার করতেছি। আর ফোর্স ড্রাফট ফ্যানের মাধ্যমে আগুনটা জ্বলার পরে এই আগুনগুলা যেন প্রেশারের কারণে বা এই আগুনের শিখাগুলা যেন প্রেশার ড্রপ হওয়ার কারণে বাইরে বের হতে না পারে, সেটা যেন আমি রক্ষা করতে পারি, সেই জন্য আমি ইনডিউসড ড্রাফট ফ্যান ব্যবহার করতেছি। ইনডিউসড ড্রাফট ফ্যানকে মূলত আইডি ফ্যান বলা হয়। তো আমি একটা ফ্যান দিয়ে বয়লারের মধ্যে বাতাস প্রবেশ করালাম, আরেকটা ফ্যান দিয়ে বয়লারের ভিতর থেকে বাতাসকে টেনে বের করে দিলাম। এটা কিভাবে হচ্ছে, আমরা জানি যে বাতাসকে সবসময় ঠেলে দেওয়ার জন্য ফ্যান ব্যবহার করা হয়, সেটা আপনার ঘরের সিলিং ফ্যানই হোক বা একটা টেবিল ফ্যানই হোক বা যে কোনো ফ্যানই হোক, সেটা দিয়ে মূলত পিছনের বাতাসকে টেনে সামনের দিকে ফোর্সের মাধ্যমে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আপনার সিলিং ফ্যানটাও সেম কাজ করে, পিছনে থাকা বাতাসগুলোকে ঠেলে নিচের দিকে নামায়। আবার টেবিল ফ্যানটাও সেম কাজ করে। এই ক্ষেত্রেও এই যে ইয়াগুলো আছে ফোর্স ড্রাফট ফ্যান বা ইনডিউসড ড্রাফট ফ্যান, এগুলাও সেম কাজ করে। এইটা টেনে মানে বাহিরের বাতাসগুলোকে টেনে বয়লারের ভিতরে ঢুকিয়ে দেয়, আর যে ইনডিউসড ড্রাফট ফ্যান আছে সেটা বয়লারের ভিতর থেকে টেনে বাহিরে বের করে দেয়। এখন আসি, দুইটা ফ্যান আমি ব্যবহার করলাম, এখন যদি এরকম হয়ে যায় যে আমি এই ফ্যান দিয়ে যেই পরিমাণ বাতাস ঢুকাচ্ছি আরেকটা ফ্যান দিয়ে তার সাথে বেশি বাতাস টানতেছি, তখন কি হবে, আমার বয়লারের মধ্যে আগুনটা সঠিকভাবে জ্বলার আগেই এই যে যে গ্যাসগুলা দিচ্ছে এই গ্যাসগুলোকে টেনে বাইরে বের করে দেবে ইনডিউসড ড্রাফট ফ্যানে। তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করতে হবে। আবার যদি এরকম হয় যে এইটা দিয়ে যেই পরিমাণ বাতাস আমি ভিতরে ঢুকাচ্ছি তার সাথে অল্প স্পিডে এই ইনডিউসড ড্রাফট ফ্যানটা ঘুরতেছে, যার কারণে বাতাসটা ওই পরিমাণে বের হচ্ছে না, নর্মালি যেভাবে বের হওয়ার কথা ছিল ওই রকমই বের হচ্ছে, কারণ ওইটার স্পিড আর এইটার স্পিডে ব্যালেন্স অবস্থায় নাই। তো যদি আমি সঠিকভাবে ডাফটিংটা করতে চাই বা আগুনটাকে সঠিকভাবে জ্বালানোর পরে বয়লারের ভিতরে এই শিখাগুলোকে সঠিকভাবে প্রবাহিত করতে চাই, তাহলে কি করতে হবে, দুইটা ফ্যান যখন আমি ব্যবহার করব তখন দুইটাকে ব্যালেন্স করে তারপরে ব্যবহার করতে হবে। অন্যথায় একটা দিয়ে আপনি বেশি বাতাস দিচ্ছেন আর একটা দিয়ে কম টানতেছে, তখন সঠিকভাবে ডাফটিং হবে না। আবার কি হবে, যদি এই ফ্যান দিয়ে অল্প বাতাস দেন আর সামনে যেটা আছে সেটা দিয়ে যদি বেশি টানেন, তাহলে কি হবে, আপনার বয়লারের ভিতরে আগুন জ্বলার আগেই গ্যাসগুলোকে টেনে নিয়ে বের করে দেবে। এই জন্য যেহেতু আপনি এই বয়লারের যে ফ্যান দুইটা আছে দুইটাকে ব্যালেন্স করে ব্যবহার করতেছেন, সেজন্য এটাকে বলা হবে ব্যালেন্স ড্রাফট ফ্যান। মানে আপনি যখন দুইটা ফ্যান ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাকে ব্যালেন্স করে ব্যবহার করতে হবে, আর যখন ব্যালেন্স করে ব্যবহার করবেন তখন এই দুইটা মিলে আপনার বয়লারের ব্যালেন্স ড্রাফট ফ্যান হবে। অন্যথায় যদি আপনি একটা ফ্যান ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যালেন্স ড্রাফট ফ্যান হবে না। যদি আপনি সেটা এফডি ফ্যানও ব্যবহার করেন, আইডি ফ্যানও ব্যবহার করেন, আলাদা আলাদা ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যালেন্স ড্রাফট ফ্যান হবে না। যদি শুধুমাত্র আপনি দুইটা ফ্যান ব্যবহার করেন এবং দুইটাকে ব্যালেন্স করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কি হবে, এটা ব্যালেন্স ড্রাফট ফ্যান হবে। ঠিক আছে, আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করা হতে পারে যে এফডি ফ্যান কি, এফডি ফ্যান কোথায় থাকে, আইডি ফ্যান কি, আইডি ফ্যান কোথায় থাকে, ব্যালেন্স ড্রাফট ফ্যান কি, ব্যালেন্স ড্রাফট ফ্যান কেন ব্যবহার করা হয়, বা ব্যালেন্স ড্রাফট ফ্যান কিভাবে উৎপাদন হয় বা তৈরি হয়, এই ধরনের প্রশ্নগুলো করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সুন্দরভাবে বলতে হবে, যেভাবে আমি বললাম যে এফডি ফ্যান বয়লারের সামনে ব্যবহার করা হয়, বয়লারের যে বার্নারটা থাকে বার্নারের সাথে যে ফ্যানটা থাকে সেটাই হচ্ছে এফডি ফ্যান। এরকম ফ্যান না থাকতে পারে, আলাদা ফ্যান থাকতে পারে, আলাদা জায়গায় বড় সাইজের ফ্যান থাকতে পারে বা একটা ব্লোয়ার থাকতে পারে, ওইটাই মূলত ফোর্স ড্রাফট ফ্যান। অনেক জায়গায় এরকম আছে আপনি গেছেন যাওয়ার পরে খুঁজে খুঁজে এফডি ফ্যান পাচ্ছেন না, তো আপনি কি দেখেছেন ওইখানে একটা ব্লোয়ার মোটর আছে আর মোটরটা শুধু ঘুরে, তো সেই ক্ষেত্রে আপনি যে খুঁজে পাচ্ছেন না যে এফডি ফ্যানটা কোথায়, আপনি তো এখানে ব্লোয়ার দেখে অভ্যস্ত, মূলত ওই ব্লোয়ারটাই হচ্ছে এফডি ফ্যান। ঠিক আছে, আবার আপনি যদি ব্লোয়ারও না খুঁজে পান, এর সাথে বড় একটা ফ্যান দেখতে পান যে আলাদা একটা জায়গায় লাগানো আছে, ওইটাই হচ্ছে এফডি ফ্যান। আর আইডি ফ্যান মূলত চিমনির গোড়াতে লাগানো থাকে, অর্থাৎ
আপনার বয়লারের যতগুলা যন্ত্রাংশ আছে, ওই যে ইকোনোমাইজার, এয়ার হিটার, তারপর সুপার হিটার, ওইগুলা ঘুরে এসে চিমনির গোড়ায় লাগানো থাকবে। তারপরে ওই ইয়া দিয়ে ফ্যান দিয়ে মূলত চিমনি হয়ে বাতাসকে বের করে দেওয়া হবে। এই ফ্যানগুলা যখন আমরা ব্যবহার করব তখন বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। এই ফ্যানের সমস্যা হচ্ছে ফ্যানের ভিতরে যে ইমপ্লেয়ার থাকে বা ফ্যানের ব্লেড থাকে, ওই ব্লেডটা অনেক সময় ইয়া হয়ে যায়, আনব্যালেন্স হয়ে যায়, গিয়ে এই বডিতে ঘষা খায়। তো ঘষা যখন খাবে তখন খ্যাস 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 করে শব্দ হবে। এটা শুনে আপনাকে বুঝতে হবে যে এখানে হয়তো বা আনব্যালেন্স হয়ে গেছে। অনেক সময় এই মোটর যেটা থাকে, মোটরের বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার কারণেও এরকম খ্যাস 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 করতে পারে। তখন আপনাকে বুঝতে হবে যে হয়তো বা ভিতরে থাকা ব্লেডটা এরকম ইয়ে যে বডিতে ঘষা খাচ্ছে, অথবা ওই যে ওইখানে যে বিয়ারিংটা আছে ওই বিয়ারিংটা ভেঙে গেছে, এরকম হতে পারে। অনেক সময় এই মোটরগুলো নষ্ট হয়ে যায়। মোটরগুলোতে সঠিক সময় গ্রিজিং করতে হবে যদি সেটাকে গ্রিজিং করার প্রয়োজন হয়। অনেক মোটর আছে গ্রিজিং করা লাগে, অনেক মোটর আছে গ্রিজিং করা লাগে না। এরপরে আসি, আপনি যখন দুইটা ফ্যান ব্যবহার করবেন তখন এটা তো বাইরের ঠান্ডা বাতাসকে ভিতরে প্রবেশ করাচ্ছে। অনেক ক্ষেত্রে আছে গরম বাতাস, যেগুলো এয়ার হিটার, ওইগুলোতে গরম বাতাস আপনি ভিতরে ঢোকাচ্ছেন, কিন্তু এখানে ওই পরিমাণ গরম পাচ্ছে না যেই পরিমাণ গরম থাকবে আপনার চিমনির গোড়াতে। তো যেহেতু চিমনির গোড়াতে অনেক গরম বাতাস থাকবে, সেই ক্ষেত্রে চিমনির গোড়ায় থাকা ফ্যানের যে ব্লেডগুলো থাকে ওই ব্লেডগুলো অনেক সময় ক্ষয় হয়ে যায়। আর ক্ষয় হয়ে যাওয়ার কারণে ওইগুলো আনব্যালেন্স হয়ে গিয়ে এরকম বডিতে ঘষা লাগে, আর ঘষা লাগার কারণে ওইগুলো সঠিকভাবে কাজ করে না। সেই সময় আপনার বয়লারের ড্রাফটিংটা সঠিক হবে না, আগুনটা সঠিকভাবে জ্বলবে না, আগুনের কালার টালার সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এবং আগুন সঠিকভাবে না জ্বলার কারণে আপনার স্টিমের টেম্পারেচার বা আগুনের টেম্পারেচারটাও কমে যাবে। এই ক্ষেত্রে যেটা করতে হবে, যদি আপনার ইন্ডিভিজুয়াল ফ্যান যদি থাকে আর কি, সব বয়লারে থাকে না, অনেক কম বয়লারে থাকে, যেগুলো মূলত ফিল্ড ডিরেক্টেড বয়লার বা বড় ধরনের বয়লার হয়ে থাকে, সেগুলাতে এই দুইটা ফ্যান ব্যবহার করা হয়। আমরা ওই যে সেদিন দেখলাম যে অনেক বড় বয়লার একটা অনেক জায়গা নিয়ে ইয়া করা আছে, ইলেকশন করা আছে, ওইগুলাতে মূলত ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে যদি ওইগুলাতে থাকে, তখন ওইগুলা যদি আনব্যালেন্স হয়ে যায় তখন আপনাকে ওই ব্লেডগুলো পরিবর্তন করতে হবে, অথবা যে সমস্যা হয়েছে ওটা সমাধান করতে হবে। আর অনেক ক্ষেত্রে এরকম হয় যে ওই ঘর্ষণ লাগা বা ওইগুলা ক্ষয় হয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে আমরা দেখি যে এই ফ্যান দিয়ে যদি আপনি ময়লা প্রবেশ করিয়ে দেন বয়লারের ভেতরে, যেমন ধুলা বালি এগুলা যদি প্রবেশ করিয়ে দেন, তো এই ধুলা বালিগুলা ভিতরে গিয়ে ওই ব্লেডকে ক্ষয় করে ফেলে। কারণ বালি যখন তাপমাত্রা যুক্ত থাকে তখন এটা অনেক হিট ওটা অ্যাবজর্ব করে রাখতে পারে, আর ওই বালিটা যখন ব্লেডে গিয়ে আটকে যাবে তখন ওই ব্লেডে ক্ষয় করে ফেলে। এরকম সমস্যা হয়ে থাকে মূলত। আমাদের লাস্ট স্লাইড হচ্ছে স্টিম টাপ। এই যে এখানে যেই ইয়ার বলের মতন যন্ত্রগুলা দেখতে পাচ্ছেন বা যন্ত্রাংশগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টিম টাপ। স্টিম টাপ অনেক কয়েক রকমের হয়ে থাকে। এগুলো হচ্ছে বলফুট টাইপের স্টিম টাপ, এছাড়াও থার্মোডাইনামিক্স টাইপের স্টিম টাপ আছে, আরও বেশ কয়েক টাইপের স্টিম টাপ আছে। তো স্টিম টাপের মূল কাজ হচ্ছে এইগুলো বয়লারের ভিতরের পানিকে বা বয়লারের স্টিম লাইনের পানিকে বের করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। মানে আপনি যে স্টিমগুলো উৎপাদন করলেন, করার পরে এরকম লাইন দিয়ে নিয়ে যাবেন কোথাও, কোথাও না কোথাও তো আপনি স্টিমগুলোকে নিয়ে যাবেন। তো লাইন দিয়ে যখন যাবে তখন এই স্টিমগুলো কনডেন্সে রূপান্তরিত হয়ে যাবে। সেটা টেম্পারেচারের ইয়া করার কারণে, ফল করার কারণে হতে পারে, ঘর্ষণজনিত কারণ হতে পারে, আপনার স্টিম লাইনের লেন্থ অনেক বেশি হওয়ার কারণে হতে পারে, স্টিম লাইনের ইনসুলেশনগুলোর মান ভালো না থাকার কারণেও এরকম সমস্যা দেখা দিতে পারে। তো যে কারণেই হোক আপনার স্টিম লাইনে যত ভালো ইনসুলেশনই করেন তারপরেও সামান্য পরিমাণে কনডেন্স উৎপাদন হবে। তো এই কনডেন্সগুলোকে বের করে দিতে হবে। যদি বের না করেন তাহলে কনডেন্সগুলো বয়লারের ওই স্টিম লাইনের মধ্যে হ্যামারিং তৈরি করবে। শুধুমাত্র স্টিম লাইন না, আপনার বয়লারে যখন হেডার থাকবে তখন ওই হেডারের মধ্যেও কিছু কনডেন্স তৈরি হবে এবং কনডেন্সগুলো বের করে দিতে হবে। তো এগুলো যদি বের না করেন কি হবে, হ্যামারিং হবে। আর এই হ্যামারিং প্রতিরোধ করার জন্য স্টিম লাইনে, বয়লারের হেডারে বা যে জায়গাতে স্টিম থাকবে ওই জায়গা থেকে স্টিমের ওই কনডেন্সগুলোকে বের করে দিতে হবে। আর সেটা করার জন্যই এই ধরনের স্টিম ট্রাপ ব্যবহার করা হয়। ট্রাপ অর্থাৎ ফাঁদ, এটা যেই কাজ করে সেটা হচ্ছে স্টিমকে ধরে রাখে এবং কনডেন্স ওয়াটারগুলোকে বের করে দেয়। এই ক্ষেত্রে এটার ভিতরের মেকানিজমটা হচ্ছে এরকম যে এর মধ্যে কিছু পরিমাণে পানি জমাট বাঁধবে, বাঁধার পরে এর ভিতরে যে বলটা আছে সেই বলটা পানির কারণে ভেসে উঠবে। আপনারা যেমন বাড়িতে, বাসা বাড়িতে যে পানির ট্যাঙ্কগুলো থাকে, ওই পানির ট্যাঙ্কগুলা কোনো কোনো ক্ষেত্রে অটোমাইজেশন করা থাকে। সেগুলা কি করা থাকে, পানির লেভেল যদি কমে যায় তাহলে আপনার
মোটরটা চালু হয়ে যাবে, আবার যখন পানির লেভেল নির্দিষ্ট লেভেলে চলে যাবে তখন পানির মোটরগুলা অটোমেটিক বন্ধ হয়ে যায়। অনেক বাসা বাড়িতেই এরকম করা থাকে। তো এইগুলাও সেম ভাবেই কাজ করে। মূলত এর ভিতরে যে বলটা আছে, যখন পানি এসে জমাট বাঁধতে থাকে তখন এই বলটা আস্তে আস্তে ভেসে উঠে উপরের দিকে। তো যখন ভেসে উঠতে উঠতে একটা নির্দিষ্ট লেভেলে উঠে যায়, তখন এর আউটপুটে বা ওই বলের সাথে লেগে থাকা একটা ভালভের মতন থাকে, ওইটা মূলত খুলে যায়। তো যখন খুলে যায় তখন এর ভিতর থাকা পানিগুলা বের হয়ে যায়। তো পানি যখন কমে যায় তখন এই বলটা নিচের দিকে নেমে যায় আবারও, তখন এই লাইনটা আবারও বন্ধ হয়ে যায়, যাওয়ার কারণে এই লাইনের ভিতর দিয়ে স্টিম বের হতে পারে না, শুধুমাত্র পানিটা চলে যায়। কারণ এখানে স্টিমের প্রেশার আছে, ওই প্রেশারে পানিটা বের হয়ে গেছে, যেই পানি কমে গেছে সেই এই দিকের ভিতরে থাকা বলটা নিচের দিকে নেমে গেছে। তো সেই কারণে স্টিমের পরিমাণ খুবই কম বের হয়, কিন্তু শুধুমাত্র পানিগুলা বের হতে পারে। এইভাবে মূলত স্টিম টাপগুলো কাজ করে। অনেক সময় এই স্টিম টাপের যে গ্যাসকেটগুলো থাকে, এই যে ইনসাইডের আউটসাইডের যে গ্যাসকেটগুলো আছে, এই গ্যাসকেটগুলো নষ্ট হয়ে যেতে পারে, গিয়ে স্টিম বের হতে পারে লিকেজ করে, ভিতরে থাকা বল ফুটের যে বলটা থাকে ওই বলটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এটা অনেক সময় নিচে নামার পরে আর উঠে না, বা উপরে ওঠার পরে আর নামে না, এরকম সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে খুলে এটা মেনটেনেন্স করলে বা ওই বলটাকে যদি ফ্রি করে দেওয়া যায় তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যায়। অনেক সময় বলটা লিকেজ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে বল পরিবর্তন করে দিতে হয়। এভাবে মূলত স্টিম টাপের সমস্যা হলে সমাধান করতে হয়। এটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে স্টিম লাইনে যদি কনডেন্স ওয়াটার তৈরি হয় সেগুলোকে কিভাবে বের করতে হয়, বা স্টিম লাইনে হ্যামারিং থেকে স্টিম লাইনকে রক্ষা করার জন্য কি ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, বা স্টিম লাইনের কনডেন্স বের করার জন্য যেই যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেটার নাম কি, এ ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আগামীকালকে আবারও ইনশাল্লাহ কথা হবে। যেহেতু দীর্ঘ সময় ধরে কথা বলছি আর কথা বলতে ভালো লাগতেছে না, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আগামীকালকে করবেন। আগামীকালকে প্রশ্ন করার সুযোগ দিব প্রথমেই, ঠিক আছে? যারা উপস্থিত ছিলেন ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে কথা বলবো। আল্লাহ হাফিজ।